আমার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি, রেকর্ডিং চালু হয়ে গেছে। ম্যাডামকে বলবো, ম্যাডাম ক্লাসটা শুরু করা হোক। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। তো গুড ইভিনিং ম্যাম। থ্যাংক ইউ। গুড ইভিনিং। আজকে আমাদের হচ্ছে একটু জয়েন্ট ক্লাস হবে। হ্যাঁ, তো স্যার বললেন যেহেতু জয়েন্ট ক্লাস করাতে, তো সেক্ষেত্রে আমি এমন একটা মেডিসিন সিলেক্ট করেছি যেটা আপনাদের পড়াচ্ছিলাম। যেহেতু আমি বায়োকেমিক ফার্স্ট ক্লাসটা করাই, তো সেক্ষেত্রে 5 কজ দিয়ে শুরু করেছিলাম। তো পরপর স্টেজ বাই স্টেজ মেডিসিন গুলো আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো সেক্ষেত্রে ক্যালিফসটা আপনাদের পড়াচ্ছিলাম। বাট আজকে যখন আমাদের সেকেন্ড ইয়ারও আছে, তো সেক্ষেত্রে আমি ওই ক্যালিফসটা একটু ওটা থাক, ওটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। কিন্তু এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য তো ভীষণভাবে কাজে লাগবে। আর তার থেকে বড় কথা, যে মেডিসিনটা বায়োকেমিক অ্যান্ড হোমিওপ্যাথি দুটো দিকেই সমানভাবে ব্যালেন্স করে মেডিসিনটা মানে আপনারা চালাতে পারবেন। আর মানে এই যদি আমরা আমাদের চেম্বারে মনে করুন যে আমাদের কোনো মেডিসিন নেই, চেম্বার চালাতে হবে শুধুমাত্র 10টা মেডিসিন দিয়ে, তো সেখানে এই 10টা মেডিসিনের মধ্যে এই একটা মেডিসিন হচ্ছে যে মেডিসিনটা আজকে পড়াবো। তো স্যার, আপনি কি সেকেন্ড ইয়ারদের জয়েন করিয়েছেন? দেখছি না তো কাউকে। সেকেন্ড ইয়ার অনেকে আছে, তো সেকেন্ড ইয়ার অনেকে আছে, সেকেন্ড ইয়ারে অনেকে আছে। তুমি ক্যামেরা অন করে ক্লাস করতে পারো, অসুবিধা কিছু নেই। পড়ি পাশে আছে, পড়ি আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, আজকে আমার একটু প্রবলেম আছে, আজকে একটু ক্যামেরাটা অফই থাক। আচ্ছা, যাই হোক, ওই সেকেন্ড ইয়ার অনেকে আছে, বেশ কয়েকজন আছে সেকেন্ড ইয়ারে। তো আজকে হচ্ছে যেই মেডিসিনটা পড়াবো সেটা হচ্ছে নেটটা মিউরিটিকাম। এটা আমাদের যে 12 সল্টের মধ্যে একটি মেডিসিন হচ্ছে নেট্টামিউর বা নেট্টামিউরিটিকাম। তো এই মেডিসিনটা আমাদের হোমিওপ্যাথিতে, এটা আমাদের একটা বায়োকেমিক মেডিসিন। আমি যদি বায়োকেমিক পড়াই তাহলে সেক্ষেত্রে আমার বায়োকেমিকও এই মেডিসিনটা আছে, আবার হোমিওপ্যাথিতেও এই মেডিসিনটি ভীষণভাবে কার্যকরী। মানে বললাম না, যদি 10টা মেডিসিনে আমাদের চেম্বার চালাতে হয়, তার মধ্যে একটা মেডিসিন থাকতে হবে যেটা আমাদের নেট্টামিউর। আর এই নেট্টামিউর আমি হচ্ছে যেহেতু সেকেন্ড ইয়াররা অনেকে আছে, তো ফার্স্ট ইয়ারদের হয়তো একটু সমস্যা হতে পারে আজকে ক্লাসটাতে। আমি যেটা চাইছি যে একটা মেডিসিন কিন্তু আমার একদিনে কিন্তু কমপ্লিট হয় না। হ্যাঁ, রীতিমতো 1 মাস লাগে একটা মেডিসিন কমপ্লিট করতে গেলে। তো সেক্ষেত্রে আমি আজকে নেট্টামিউরের ঠিক মানে নেট্টামিউরের যে পিকচারটা, অ্যাকচুয়ালি আমরা যদি কোনো পেশেন্টকে আমাদের মেডিসিনটা দিতে হয়, ঠিক কোন কোন মেন মেন যে রেড লাইন সিমটমস গুলো যেগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে না এই পেশেন্টটা নেট্টামিউরের পেশেন্ট, তো আমাদেরকে সেইভাবে মেডিসিনটাকে চিনতে হবে। তো আমাদের একটা ক্লাসের মধ্যেই আজকে আমি দুটো ক্লাস করব, মানে হচ্ছে যেহেতু আমাদের আধ ঘন্টা করে ক্লাস টাইমিংটা, তো সেক্ষেত্রে আজকে ফুল ক্লাসটাই একটা ক্লাস হবে যেটা হচ্ছে নেট্টামিউর, হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক দুটো দিক নিয়ে আলোচনা করব। আর যেটা হচ্ছে আমাদের মেন সিমটমস, আমাদের মেন্টাল সিমটমস, তো এই নেট্টামিউরের সাথে রিলেটেড আর কোন কোন মেডিসিনের মানে আছে বা কোন কোন মেডিসিন আমরা এই নেট্টামিউর পড়তে গেলে যে নেট্টামিউরের সিমটমস গুলো আমরা পাবো, তো তার কাছাকাছি আর অন্য যে সিমটমস গুলো হচ্ছে আছে আমরা অন্য মেডিসিন গুলো, যেমন নেট্টামিউরের সঙ্গে যেমন আছে পালসেটিলা হতে পারে, ইগনেশিয়া হতে ম্যাম পারে। নেট্রামিউর তো সুভাষ স্যার একবার ক্লাস নিয়েছেন, সুভাষ চন্দ্র শীল স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার তো হোমিওপ্যাথিতে নিয়েছে, কিন্তু আমার তো বায়োকেমিকে এই মেডিসিনটা আছে। তো সেক্ষেত্রে আরেকবার আপনারা এটা ক্লাসটা করতেই পারেন। কেন এক মেডিসিনটা আমি করতে বলেছি এই জন্য যে আমাদের বায়োকেমিক এবং হোমিওপ্যাথি দুটো কম্পেয়ার করেই পড়ানো হবে। সেই জন্য আমি এই মেডিসিনটা আমি সাজেস্ট করেছি ডক্টর দাসকে, যে তুমি আজকে নেট্টামিউরটা পড়াবে। আর নেট্টামিউরের কিছু আনকমন পিকুলার সিমটমস আছে, সেই জন্য এটা আমারই সাজেশন। সুভাষবাবু বলিয়েছে ঠিকই আছে, কিন্তু দি মোর ইউ রিড মোর ইউ লার্ন, যত পড়বেন ততই শিখবেন। বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক একজন টিচার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বর্ণনা করে, সুতরাং আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শিখবেন। হ্যাঁ, তা যাই হোক, নেট্টামিউরি ক্লাসটা হবে আবার। আর আমার অফিসিয়াল কিছু কাজের চাপের জন্য আমার সেকেন্ড ইয়ারে একটা ক্লাস ছিল, আমি এটা করতে পারবো না বলেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যৌথ ক্লাস আজকে আমি সাজেস্ট করেছি আর কি। আর আরেকবার রিকোয়েস্ট করছি যে ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন করবেন না।
আমাদের একটা পর্ব থাকে, তৃতীয় পর্বে গিয়ে আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিই। প্রশ্নোত্তর পর্ব বলে আমাদের একটা পর্ব থাকে। তা আপনারা ক্লাস চলাকালীন শুনবেন, যদি কোনো প্রশ্ন থাকে নোট করে রাখবেন, করে শোনা যাচ্ছে না কেন বুঝতে পারছি না। আমার কথা শুনতে পাচ্ছেন না? তাহলে টেকনিক্যাল কিছু সমস্যা থাকতে পারে। শোনা যাচ্ছে, পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে তো। পাচ্ছি। সাউন্ডের ইয়েটা একটু চেক করে নিই, কমানো থাকতে পারে। না, ঠিকই আছে তো, সাউন্ড সিস্টেম তো ঠিকই আছে। তা ঠিক আছে, আর আমি তো বেশি কথা বলবো না, ক্লাসটা ওই ম্যামের কথাগুলো শুনতে পারলেই হবে, আমার কথা শোনার দরকার নেই। আমি আমার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। বিপাশাকে বলবো ক্লাসটা শুরু করো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে নেটটা মিউরিটিকাম। তো আমি যেহেতু বায়োকেমিক থেকে আমি ফার্স্ট শুরু করছি, তো বায়োকেমিকে নেটটা মিউরের একটা কমন নেম, যে বায়োকেমিক হোমিওপ্যাথি সব ক্ষেত্রেই আছে, তো নেটটা মিউরের কমন নেমটা কি বা সাধারণ নাম কি? এই নেটটা মিউরের আরেকটি নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে নেটটা মিউরের, যে আমি প্রত্যেকটা মেডিসিন পড়াতে গেলে মেডিসিন গুলোর হচ্ছে কয়েকটা নাম আপনাদেরকে বলি। তো নেটটা মিউরের অন্য আরেকটি নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এর সাধারণ নাম হচ্ছে টেবিল সল্ট। তো একটা জিনিস মনে রাখবেন, এই সল্টের সঙ্গে নেটটা মিউরের কিন্তু একটা খুব ভালো একটা সম্পর্ক আছে। এই নেটটা মিউরের পেশেন্ট আমরা যখনই পাবো, কিংবা নেটটা মিউরের পেশেন্ট আমরা যখনই দেখবো, তার সঙ্গে দেখবেন এই সল্টের সঙ্গে অনেক কিছু রিলেটেড। তো সেটা মাথায় রাখবেন যে টেবিল সল্ট, নেটটা মিউরের সাধারণ নাম হচ্ছে টেবিল সল্ট, আর এর ফর্মুলা হচ্ছে NaCl। নেটটা মিউরের ফর্মুলা হচ্ছে NaCl। তো সাধারণত আমরা নেটটা মিউর কোথায় কোথায় ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনটি আমাদের ব্যবহার্য? যদিও আমাদের সর্বক্ষেত্রেই মেডিসিনটি ব্যবহার্য, তবু কিছু কিছু জায়গায় কিছু কিছু মানে কোনো কোনো মেডিসিনের প্রভাবটা একটু বেশি থাকে। তো তো সেরকম কয়েকটা হয়তো ব্যবহারের জায়গা আমি আপনাদের বলছি, বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেখানটায় আমরা সিমটমস পাবো, তো আমাদের সর্বত্রই আমরা কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, তো সাধারণত রক্ত শূন্যতা, পুরাতন ম্যালেরিয়া জ্বর, আর যেটা হচ্ছে একদম মেন মানে সিমটমস, শিরপীড়া বা মাথা যন্ত্রণা, স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের মাথা যন্ত্রণা এমনি সাধারণ ক্ষেত্রেও হতে পারে। তারপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, চর্মরোগ, বহুমূত্র রোগ, শোথ, অজীর্ণ, মৃগী, চক্ষুপীড়া, বাত, তারপর হচ্ছে লিউকোরিয়া হতে পারে, কিংবা মানে নানা রকম যে কোনো প্রবলেমের জন্যই আমরা এই নেটটা মিউটটা কিন্তু ব্যবহার করতে পারি। তো এই নেটটা মিউট আমি হচ্ছে পুরো একদম বিস্তারিত যাচ্ছি না, আপনাদের মেন মেন সিমটমস গুলো নিয়ে যেহেতু বললাম আলোচনা করব, একটা ক্লাসে আমাদের মেডিসিনটা কমপ্লিট করতে হবে। তো সেই ক্ষেত্রে মাইন্ড সিমটমস দিয়ে ফার্স্ট শুরু করছি, যেহেতু আমাদের এই নেটটা মিউর মেডিসিনটা মাইন্ডের উপরে প্রভাবটা কিন্তু অনেকটাই। তো সেক্ষেত্রে এই নেটটা মিউরের মাইন্ড সিমটমস কেমন হবে? আচ্ছা, মাইন্ডটা একটু পরে বলছি, স্বভাব আর গঠনটা বলে নিচ্ছি। এখন একটা যে পিকচারটা, একটা নেটটা মিউরের পেশেন্ট ঠিক দেখতে কেমন হবে? নেটটা মিউরের যে পেশেন্ট, সে হচ্ছে দিন দিন না মানে জরাজীর্ণ হয়ে যায়, মানে শুকিয়ে যায়। সে যতই খায়, খাওয়ার পরেও তার গায়ে লাগে না, চোখগুলো কঠোরাগত হয়ে যায়, আর দিন দিন একদমই জরাজীর্ণ হয়ে যায়, আর একদম মানে রোগা পাতলা। নেটটা মিউরের চেহারাটা হয় একটু রোগা পাতলা, আর হয় গলাটা হয় একটু সরু। তো নেটটা মিউরের যে চেহারাটা আমরা যেমন দেখবো, তার খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে, সে খাচ্ছে যাচ্ছে সবই ঠিক আছে, কিন্তু তার চেহারাটা কিন্তু সে যে পরিমাণে খাচ্ছে সেই রকম কিন্তু তার চেহারাটা কিন্তু নয়। তার চেহারাটা একদম রোগা পাতলা থাকে, একটু জীর্ণ শীর্ণ প্রকৃতির, চোখগুলো কঠোরাগত, আর যেটা থাকে গলাটা হচ্ছে সরু। এই হচ্ছে নেটটা মিউরের গঠন। আর নেটটা মিউরের স্বভাবটা কেমন?
এই নেট্টামিউরের পেশেন্টের এই স্বভাবটাই হচ্ছে এই পেশেন্টের সব থেকে বড় সিমটমস বা চেনার সব থেকে বড় উপায়। নেট্টামিউরের পেশেন্ট যেমন হয়, মানে একটুতেই রেগে যায়, হঠাৎ করে রেগে যায় কোনো কারণ ছাড়াই, যে কারণটা হয়তো রাগার কথা না, একটুতেই হঠাৎ করে রেগে গেল। আর যদি অনেক মানুষ আছে, যদি হঠাৎ করে রেগে যায়, সেই রাগের সময় যদি তাকে কেউ বোঝায় তাহলে কিন্তু তার রাগটা কমে। কিন্তু এই নেট্টামিউরের পেশেন্টের কিন্তু রাগের সময় বোঝালে তার রাগগুলো আরো অনেক বেশি বেড়ে যায়। আর সব সময় মনের মধ্যে একটা বিরক্তি ভাব দেখা দেয় এই নেট্টামিউরের পেশেন্টের মধ্যে। আর একটু ঝগড়া, মানে যে কোনো ব্যাপার নিয়ে একটু ঝগড়ুটে প্রকৃতির হয়, আর সে কোনো কিছুই খুব শান্তভাবে চিন্তা করতে পারে না। এই হচ্ছে নেট্টামিউরের স্বভাব। তো এটা আমি জাস্ট আপনাদের একটা বেসিক মানে সে বললাম। তো পুরো মেডিসিনটা পড়তে পড়তে আপনারা বুঝতে পারবেন এর স্বভাবটা ঠিক কেমন। তো নেট্টামিউরের মাইন্ড সিমটমস কেমন? নেট্টামিউর রোগী অত্যন্ত বিমর্ষ এবং ক্রন্দনশীল। এই যে মানে সবসময় একটা বিমর্ষতা ভাব এই নেট্টামিউরের পেশেন্টের মধ্যে কাজ করে, আর সে অনবরত কান্না করতে থাকে। তো শুধুমাত্র যে অনবরত ক্রন্দনশীল নেট্টামিউরে আছে তা কিন্তু নয়। যেহেতু যে আমি বললাম আপনাদের আজকে মাইন্ড সিমটমস এর উপর একটু বেশি জোর দেব, তো সেক্ষেত্রে আমাদের কিছু মেডিসিন কিন্তু চলে আসবে। কেননা এই কম্পেয়ার করে যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক এই যে ক্রন্দনশীল বা কান্না করা, কথায় কথায় কেঁদে ফেলা, এটা কিন্তু শুধুমাত্র নেট্টামিউরে নেই। আমি যেহেতু এখন আপনাদের সঙ্গে নেট্টামিউর আলোচনা করছি, সেই ক্ষেত্রে নেট্টামিউরের মাইন্ড বলতে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে হয়তো এটা বলছি যে নেট্টামিউরের পেশেন্ট কি হয়, সে একটুতেই কেঁদে ফেলে আর সব সময় বিমর্ষ হয়ে থাকে। তো এই যে একটুতেই কেঁদে ফেলা, এই সিমটমসটা কিন্তু আরো অনেক মেডিসিনে আছে। এই নেট্টামিউরের মতোই বিমর্ষ এবং ক্রন্দনশীল, এটা কিন্তু যেমন পালসে আছে। পালস বলতে পালসেটিলার কথা আপনাদের বলতে চাইছি। আমি বললাম যে দুটো যেহেতু কম্পেয়ার করছি, আমি কিন্তু বায়োকেমিক করাচ্ছিলাম। তো বায়োকেমিকের সাথে এই যে হোমিওপ্যাথিতে পালসের এই বা পালসেটিলা মেডিসিনটার কিন্তু ভীষণভাবে এই নেট্টামিউরের সঙ্গে একটা যোগসূত্র আছে। নেট্টামিউরের পেশেন্টও কিন্তু যেমন বিমর্ষ এবং কথা বলতে বলতে কেঁদে ফেলে, পালসেটিলার পেশেন্টও কিন্তু সবসময় মন মরা হয়ে থাকে এবং কথা বলতে বলতে কেঁদে ফেলে। কিন্তু এই দুটো মেডিসিনের এই যে কথা বলতে বলতে কেঁদে ফেলা, তার মধ্যেও কিন্তু কিছু মানে ডিফারেন্স আছে বা পার্থক্য আছে। এই নেট্টামিউরের পেশেন্ট যখনই সে সামান্য, হয়তো যে কোনো সামান্য ব্যাপারে খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং তার সঙ্গে সে কথায় কথায় কান্না করে কিংবা রেগে যায়। কিন্তু পালসেটিলার পেশেন্ট কিন্তু ঠিক নেট্টামিউরের পেশেন্ট যতটা রেগে যায়, পালসেটিলার পেশেন্ট কিন্তু ঠিক ততটা কিন্তু রাগ করবে না। নেট্টামিউরের পেশেন্টের ক্ষেত্রে যদি নেট্টামিউরের পেশেন্ট যদি রেগে যায়, তাহলে সেই সময় তাকে যদি কেউ সান্ত্বনা দেয়, তাহলে কি হবে, তার রাগটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। রাগ তো কমবেই না, বরঞ্চ কেউ যদি তাকে বোঝাতে যায় তাহলে কি হবে, আরো বেশি রেগে যাবে। আর পালসেটিলার পেশেন্টের যেটা হবে, পালসেটিলার পেশেন্ট কিন্তু একটু অভিমানী, একটু নম্র ভদ্র স্বভাবের হয় আর একটু অভিমানী হয়। আর সেক্ষেত্রে পালসেটিলার একটা আলাদা সুন্দর নাম আছে। পালসেটিলার যে পালসেটিলা যে মানে ফুল, একটা ফুল থেকে পালসেটিলা মেডিসিনটা হচ্ছে তৈরি হয়। সেই পালসেটিলার সেই মেডিসিনটা যে ফুল থেকে তৈরি হয়, ফুলটা একটু চেঞ্জেবল হয়। হ্যাঁ, তো পালসেটিলার মাইন্ড সিমটমসে কিন্তু আপনারা সেই চেঞ্জেবিলিটিটা ভীষণ ভাবে পাবেন। এই যে আমি নেট্টামিউরে কি বললাম, সে রেগে যাচ্ছে, প্রচন্ড রেগে যাচ্ছে, কিন্তু সান্ত্বনা চাইছে না। সান্ত্বনা দিলে তার রাগ লক্ষণগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু পালসেটিলার পেশেন্ট কিন্তু রাগ করছে, কষ্ট হচ্ছে, কান্না করছে, কিন্তু সে সান্ত্বনা চাইছে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই। পালসেটিলার পেশেন্ট কি হয়, যখনই তার কষ্ট হয়, কিছু নিয়ে রাগ হয়, সে কিন্তু প্রতিবাদ করতে পারে না। নেট্টামিউর কিন্তু প্রতিবাদ করতে পারে, উনি কিন্তু খুব ঝগড়ুটে প্রকৃতির, ঝগড়া করতে পারে। কিন্তু পালসেটিলার পেশেন্ট কিন্তু প্রতিবাদ করতে পারে না। পালসেটিলা কি করে, পালসেটিলাকে পেশেন্টকে কেউ কিছু বললো, সে দৌড়ে হয়তো ঘরে চলে যাবে, ঘরে গিয়ে চুপি চুপি একা একা কাঁদতে থাকবে। তার যে রাগ হলো, কষ্ট হলো, দুঃখ হলো, সেটা কিন্তু কারো কাছে প্রকাশ করে না। কিন্তু হয়তো তাকে এমন কোনো কথা বলা হলো, মানে খুবই কষ্টের, অপমানজনক, দুঃখজনক, কিন্তু কিছুক্ষণ পরে সেই ব্যক্তিটি এসে যদি এই পালসেটিলার পেশেন্টকে একটু ভালোভাবে তার সাথে কথা বলে, একটু হেসে কথা বলে, একটু আদর করে, তাহলে কিন্তু সেই পেশেন্টের আর রাগ থাকবে না। মানে হচ্ছে সে একদম তার রাগগুলো ভুলে যাবে, তখন আবার হাসতে শুরু করে। মানে এই চেঞ্জেবিলিটি, পালসেটিলার পেশেন্ট এই হাসে এই কাঁদে। হ্যাঁ,
এটাকে এক কথায় বলা হয় যে ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট। পালসেটিলার বললাম না যে পালসেটিলার যে মেডিসিনটি যেখান থেকে তৈরি হয় এটা একটা ফুল। তো সেই ফুলটা এক একবার এক এক কালার হয়। ফুলটা যখন ফোটে তখন একরকম কালার হয়, তারপরে আবার কিছু মানে পরে আবার অন্যরকম একটা কালার হয়ে যায়। এই ফুলের মধ্যে চেঞ্জেবিলিটিটা ভীষণভাবে দেখা যায়। তো সেই ক্ষেত্রে এই ফুলের সাথে এই যে পেশেন্টের মাইন্ড সিমটমস ভীষণভাবে কিন্তু একটা মিল আছে। এই পালসেটিলার পেশেন্ট এই হাসছে এই কাঁদছে, তো এই হাসি কান্না, হ্যাঁ, যেহেতু ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, এটা হচ্ছে পালসেটিলার একটা মেন সিমটমস। আর যেটা হয় পালসেটিলার পেশেন্টকে বলা হয় রূপের রানী। আমি যে এই বললাম নেট্টামিউরের পেশেন্ট যেমন বললাম একটু জরাজীর্ণ, একটু রুগ্ন প্রকৃতির হয়, গলাটা সরু হয়, চোখগুলো কঠোরাগত হয়, কিন্তু পালসেটিলার পেশেন্ট কিন্তু দেখতে একটু সুন্দর হয়। শুধু দেখতে সুন্দর নয়, তার স্বভাব চরিত্রও কিন্তু খুব সুন্দর হয়, নম্র ভদ্র। তো মানে পালসেটিলার পেশেন্ট নম্র ভদ্র শুধু নয়, সে খুব ধীর হয় এবং অভিমানী, সহজে কেঁদে ফেলে এবং কাঁদতে কাঁদতে আবার কখনো সে হেসেও ফেলে। এমনকি যদি কোনো পালসেটিলার পেশেন্ট যদি কখনো ডাক্তারের কাছে আসে, তখন হয়তো তার সে কথা বলছে, হেসে হেসে কথা বলছে, কথা বলতে বলতে না কি হচ্ছে, যখন তার দুঃখের কথাগুলো কষ্টের কথাগুলো বলছে, বলতে বলতে কি হলো, সে কেঁদে ফেললো। এটা কিন্তু নেট্টামিউরও পাওয়া যায় যে রুগী তার দুঃখের কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এটা কিন্তু নেট্টামিউরে আছে। আবার রুগী তার দুঃখের কথা বলতে বলতে চোখ দিয়ে জল চলে আসে, এটা কিন্তু পালসেটিলাতেও আছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেল? পালসেটিলার পেশেন্ট হচ্ছে নম্র ভদ্র অভিমানী, সে খুব ভালোবাসা চায়, আদর সোহাগ চায়, কিন্তু নেট্টামিউর কিন্তু সেটা নয়। নেট্টামিউরও কিন্তু ওই রকম হঠাৎ করে রেগে যাচ্ছে, এই কাঁদছে এই হাসছে, কিন্তু সে কিন্তু সান্ত্বনা চায় না, সে নিজে নিজেই শান্ত হয়ে যায়। তো এই হলো পালসেটিলা আর হচ্ছে নেট্টামিউরের মধ্যে ডিফারেন্স। তো এই যে কথা বলতে বলতে কেঁদে ফেলা, আমি বললাম না যে শুধুমাত্র যে নেট্টামিউর এবং পালসেটিলা আছে তা কিন্তু নয়, এটা কিন্তু আমরা অন্যান্য মেডিসিনও কিন্তু পাবো। যেমন আমরা সিপিয়াতে পেতে পারি, আমরা প্লাটিনাতে পেতে পারি, আমরা অ্যাসিড ফসে পেতে পারি, আমরা ইগনেশিয়াতে পেতে পারি। কিন্তু ইগনেশিয়াতে আমরা যতটা না এই যে কথা বলতে বলতে কেঁদে ফেলা কিংবা হাসা এই জিনিসটা পাবো, এটা কিন্তু পাবো আমরা ইগনেশিয়াতে। এই হাসি কান্নার ব্যাপারটা আমরা ইগনেশিয়াতেও পাবো, কিন্তু তার মধ্যে ইগনেশিয়ায় যেটা আমরা সব থেকে বেশি পাবো সেটা হচ্ছে দীর্ঘশ্বাস। যখন আমি আপনাদের ইগনেশিয়ার ক্লাস করিয়েছিলাম ফার্স্ট ইয়ারেরদের, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম ইগনেশিয়ার মেন সিমটমসই হচ্ছে দীর্ঘশ্বাস। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পারছেন তো? বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ড ইয়ার যারা ডিফারেন্ট গুলো দিচ্ছেন তো, এই ডিফারেন্ট গুলো দিচ্ছেন, আরো মনে থাকবে আমাদের যে কোনটার অনেকগুলো সিমটম এক থাকলো তার মধ্যে সিমটমস গুলো একটু ভাগ আলোচনা করা। করবো ভাবছি। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড মানে ইয়ারের অনেক ক্লাসটা অনেকদিন পরে করছি, সেকেন্ড ইয়াররা সবাই বুঝতে পারছেন তো? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম ইগনেশিয়া, আপনাদের আমি ইগনেশিয়ার ক্লাস যখন করিয়েছিলাম ফার্স্ট ইয়ারদের, তখন কিন্তু আমি ইগনেশিয়ার মাইন্ড সিমটমসও আপনাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু বলেছিলাম যে এই ইগনেশিয়ার পেশেন্টের মধ্যেও কিন্তু আমরা এই রকম অনেকটা পালসের মতো সিমটমস কিন্তু আমরা পাবো। ইগনেশিয়ার পেশেন্ট কি হয়, ইগনেশিয়ার পেশেন্ট কিন্তু প্রতিবাদ করতে পারে না। ইগনেশিয়ার পেশেন্টের এই যে রোগ লক্ষণগুলো, সরি আমার একটু প্রবলেম হচ্ছে, তো ইগনেশিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমরা যেমন দেখছি যে পালসে কি হচ্ছে, পালসে হঠাৎ করে রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, কাঁদছে, আবার তাকে বোঝালে কিন্তু সেটা কমে যাচ্ছে। কিন্তু ইগনেশিয়ায় কিন্তু আমরা সেটা পাবো না। ইগনেশিয়ায় যেটা পাবো, ইগনেশিয়ায় হচ্ছে দীর্ঘদিনের চাপা কষ্ট, দীর্ঘদিনের শোক মনে চাপা থাকার ফলে হয়তো দীর্ঘ অনেক বছর আগের কোনো কষ্ট, সেটা কিন্তু পেশেন্ট এখনো ভুলতে পারেনি, এবং সেই কথা ভেবে সে দুঃখ পায়, কষ্ট পায়, এবং সেই দুঃখটা বহন করে চলে। সেই দুঃখের কথা ভেবে কখনো কখনো খুব মানে জোরে দীর্ঘশ্বাস ফেলে, আবার কখনো কখনো হঠাৎ করে উচ্চস্বরে হেসে ওঠে। তাহলে দেখুন, এই যে হাসি কান্না আমরা নেট্টামে পেলাম, পালসে পেলাম, আবার কিসে পাচ্ছি, ইগনেশিয়ায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা ইগনেশিয়ায় কিন্তু কান্নার থেকে দীর্ঘশ্বাসটা বেশি পাবো।
হাসিটা যেমন পাচ্ছি, সে পুরনো কষ্ট দুঃখের কথা মনে করে সে কিন্তু অনেক দিনের দুঃখ কষ্ট সেটা বহন করে চলে, সেটা হয়তো কারোর সঙ্গে অতটা শেয়ারও করতে পারে না, কিন্তু তার মনে থেকে যায় সেই কথাটা ভেবে, সেই দুঃখের কথা ভেবে, সেই কষ্টের কথা ভেবে সে বারংবার দীর্ঘশ্বাস ফেলে। আর তার সঙ্গে যেটা থাকে তার কিন্তু এই যে উচ্চ হাস্যটা বা উচ্চ হাসিটা, এটা কিন্তু আমরা ইগনেশিয়াতেও পাবো। এবং সেটা এই ক্ষণে পরিবর্তনশীল লক্ষণটা, যেটা আমি চেঞ্জেবিলিটি পালসেটিলাই বললাম, চেঞ্জেবিলিটি কিন্তু আমরা ইগনেশিয়াতেও পাবো। তো ইগনেশিয়ার চেঞ্জেবিলিটিটা কেমন? পালসেটিলাই হচ্ছে তো কাঁদছে আবার হাসছে, ইগনেশিয়ায় হাসছে এই হয়তো রোগ মানে যখনই তার পুরোনো দুঃখ কষ্টগুলো চিন্তা করছে ভাবছে, তখন তার কি হচ্ছে, কান্না পাচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে জল বেরোনোর থেকে তার দীর্ঘশ্বাসটা কিন্তু বেশি থাকবে। এবার এই হয়তো দীর্ঘশ্বাস ফেলছে, পুরোনো কথা মনে পড়ে কষ্ট পাচ্ছে, কিন্তু তার সঙ্গে আবার হেসেও উঠছে। তো এই হচ্ছে ইগনেশিয়া। আর ইগনেশিয়ার মেজাজও কিন্তু বড়ই রুক্ষ, মানে খুবই, সে দীর্ঘদিনের শোক দুঃখে জর্জরিত হয়ে ইগনেশিয়ারও মেজাজটা খুব একটু রুক্ষ স্বভাবের হয়ে যায়, যে খুব পালস, যেমন বললাম একটু নম্র ভদ্র স্বভাবের, ইগনেশিয়ার মেজাজও কিন্তু অনেকটা নেট্টামের মতো একটু রুক্ষ স্বভাবের হয়ে যায়। আর ইগনেশিয়ার আরেকটা মেন যেটা সিমটমস, ইগনেশিয়ার পেশেন্টরা কোন রকম কোনো ধূমপান সহ্য করতে পারে না, ধূমপানের গন্ধে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। গভীর কোনো শোকের ঘটনা তাকে দীর্ঘদিন ধরে পীড়িত করতে থাকে, হয়তো অনেক বছর আগে এমন কোনো ঘটনা যেটা অনেক দিন আগে সেই ঘটনা ফেলে চলে এসেছে, কিন্তু পেশেন্ট এখনো সেই ঘটনা থেকে বেরোতে পারেনি। আমরা যদি সেই ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে দেখি কোনো একজন পেশেন্ট, আমরা যখন কেস হিস্ট্রি যখন নিই, তো সেক্ষেত্রে যদি আমরা এটা কেস টেকিং করার সময় দেখি যে না, পেশেন্ট কিন্তু খুব ইজিলি আমাদের বলবে না, তার 20 বছর আগের ঘটনা কিন্তু আমাদের সঙ্গে এসে একদিনেই শেয়ার করবে না। তো আমাদেরকে পেশেন্ট দেখে বুঝতে হবে আমাদের কোন অ্যাঙ্গেল থেকে ঠিক কেস টেকিংটা করতে হবে। তো পেশেন্টকে যখন আমরা তার বিশ্বাসের জায়গায় যখন পৌঁছাতে পারবো, তখন পেশেন্ট কিন্তু নিজে থেকেই আমাদের সমস্ত কিছু বলবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথম যখন হয়তো আমরা কেস টেকিং করছি, আমরা বুঝতে পারছি, কিন্তু পেশেন্ট আমাদের যতক্ষণ না বলছে ততক্ষণ কিন্তু আমরা সেটা শিওর হতে পারছি না যে পেশেন্ট ঠিক আমাদের কি বলতে চাইছে। তো সেক্ষেত্রে পেশেন্টের কাছ থেকেই কিন্তু আমাদের পেশেন্টের প্রবলেমের কথা জানতে হবে। তো এইরকম অনেকগুলো স্টোরি আপনাদের বলেওছি, আমি প্রত্যেকটা ক্লাসে বলতে গেলে একটা করে কেস আপনাদেরকে বলি, যেহেতু আপনাদের যদি মনে থাকে, তো আজকে আমি সেটা আর রিপিট করছি না। তো এই ইগনেশিয়ার পেশেন্টের দীর্ঘ পুরনো মানে অনেক বছর আগের কোনো যদি শোক দুঃখ, সে কোনো আপনজন বিয়োগ হতে পারে, সে তার কাছের বন্ধুর সঙ্গে যদি ব্রেকআপ হয়ে যায় সেটা হতে পারে, বা শুধুমাত্র যে প্রেম ভালোবাসা যে কাছের সেটা কিন্তু না, যে কোনো রকম মানে কি বলবো, সে একটা মা সন্তানের ক্ষেত্রে হতে পারে, কিংবা মা বাবার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তার কাছের মানুষদের থেকে পাওয়া কষ্ট, কাছের মানুষদের থেকে পাওয়া দুঃখ, এই জিনিসগুলো যখন সে কাটিয়ে উঠতে পারে না, সেটা তার মনে থেকে যায়, মানে কাটিয়ে উঠলেও মনে থেকে যায়, হয়তো সবার সাথে সে অ্যাডজাস্টমেন্ট করে নেয়, মিশে যায়, কিন্তু তার মনে কিন্তু কষ্টটা থেকে যায়, ক্ষতটা থেকে যায়। সেখান থেকে যদি কোনো রোগ লক্ষণের সৃষ্টি হয়, সেখানটায় কিন্তু আমরা ইগনেশিয়ার কথাটা ভাববো। তাহলে বোঝা গেল এই ইগনেশিয়াতেও কিন্তু ক্ষণে হাসি ক্ষণে কান্না আছে, পালসেটিলায়ও আছে, নেট্টামেও আছে, তো তার মধ্যেও কিছু কিন্তু আলাদা আলাদা ছোট ছোট পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে যেটা আপনাদের বললাম। তো ঠিক এইরকমই আরো কিন্তু কিছু মেডিসিন আছে, যেমন অ্যাসিড ফসও কিন্তু এইরকম অমনোযোগী, উদাসীন এবং এই যে হাসি কান্নার ব্যাপারটা কিন্তু অ্যাসিড ফসেও আছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে পালস কিংবা নেট্টামিউরের থেকে কম। অ্যাসিড ফসে যেটা থাকে, অ্যাসিড ফসে থাকে একটু অমনোযোগী বেশি এবং উদাসীন, নিজের জীবনের প্রতি উদাসীন, এমনকি তার নিজের শুধু মানে কাছের মানুষদের প্রতি তো মায়া দয়া নেইও, নিজের প্রতিও কোনো রকম কোনো মায়া দয়া থাকে না। এটা হচ্ছে অ্যাসিড ফস। আত্মীয় স্বজনের মৃত্যুজনিত শোক এবং দুঃখ হেতু যে মানসিক এবং শারীরিক দুর্বলতা, যেটা আমি ইগনেশিয়াতে বললাম, প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে প্রত্যেকটা মেডিসিন রিলেটেড। তো সেক্ষেত্রে আমি আপনাদের যেহেতু মাইন্ড পড়াচ্ছি, তো যেই মেডিসিন গুলো রিলেটেড আপনাদেরকে আমি মাইন্ডের মধ্যে সেই মেডিসিন গুলো জাস্ট একটু টাচ আপ করে দিচ্ছি। তো এই অ্যাসিড ফসে যেটা আমি বললাম, দেখুন
এই মাত্র যে ইগনেশিয়াটা যখন আপনাদের বলছিলাম, সেখানেও কিন্তু বললাম যে কাছের মানুষের সঙ্গে বিয়োগ, সে বন্ধু বিয়োগ হতে পারে, সে কাউকে ভালোবাসলে তার সাথে যদি ছাড়াছাড়ি হয়ে যায় সেটা হতে পারে, তার মা বাবার সঙ্গে কোনো প্রবলেম থাকলে সেটা হতে পারে, ভাই বোনের সাথে প্রবলেম থাকলে সেটা হতে পারে। সেই কষ্ট থেকে কিন্তু ইগনেশিয়া। তো আবার ঠিক সেই রকমই শুধু আত্মীয় স্বজন মানে কাছের মানুষদের মৃত্যুজনিত শোক, এখানটায় মৃত্যু বলা হয়েছে, কিন্তু যদি মৃত্যু ছাড়াও কাছের মানুষদের থেকে যদি পাওয়া গভীর কোনো শোকের ফলে যদি কোনো রকম কোনো রোগ লক্ষণ মানে সৃষ্টি হয়, এবং সেটা যদি ইগনেশিয়ার থেকেও পুরাতন হয়, সেখানটা কিন্তু আমরা দীর্ঘশ্বাসটা পাবো না। ইগনেশিয়ায় দেখুন আমরা দীর্ঘশ্বাস পাচ্ছি, হয়তো কজটা এক মানে কারণটা এক, রোগ লক্ষণের উৎপত্তি হওয়ার কারণটা এক, কিন্তু আমরা যখন ইগনেশিয়া যখন থাকবে তখন সেখানটা আমরা দীর্ঘশ্বাস পাবো। কিন্তু যখন আমরা অ্যাসিড ফসে চলে আসবে তখন কিন্তু সেখানটায় আমরা দীর্ঘশ্বাস পাবো না। বোঝা গেল? আমরা ইগনেশিয়ায় যেমন পাচ্ছি ঠিক তেমনি কিন্তু আমরা অ্যাসিড ফসও পাচ্ছি, কিন্তু এই অ্যাসিড ফস আর ইগনেশিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে ইগনেশিয়ায় হচ্ছে আমরা কি পাবো, দীর্ঘশ্বাস পাবো, কিন্তু যখন সেই পেশেন্ট ইগনেশিয়া থেকে অ্যাসিড ফসে চলে যাবে তখন কিন্তু সেই পেশেন্টের মধ্যে আর দীর্ঘশ্বাস থাকবে না। সেই কারণটা থেকে যাবে যে ওই কারণের পর থেকে রোগ লক্ষণগুলোর উৎপত্তি হয়েছে, কিন্তু তার দীর্ঘশ্বাসটা কিন্তু পাওয়া যাবে না। তো নেট্টামিউর, পালসাটিলা, ইগনেশিয়া, এবার আসলাম অ্যাসিড ফস। তো এই সবকটাই কিন্তু দেখুন এই মানসিক কষ্ট, মনের কষ্ট। তো নেট্টামিউরে কিন্তু এই যে আমরা যেটা ইগনেশিয়ায় পাচ্ছি, অ্যাসিড ফসে পাচ্ছি, নেট্টামিউরে কিন্তু কষ্টটা সেইভাবে নেই, সেই ডিপ কষ্টটা নেই। নেট্টামিউরের কি হচ্ছে, সে হঠাৎ করে রেগে যাচ্ছে, হঠাৎ করে তার কষ্টটা বেড়ে যাচ্ছে, আর সেই সময়টা সে কারো কথাটা বুঝতে চাইছে না। তো আরেকটা মেডিসিন বলছি বলে আমি নেক্সট সিমটমসে চলে আসছি। তো আরেকটা মেডিসিন হচ্ছে সিপিয়া। এই পালসাটিলা নেট্টামিউরের সঙ্গে সিপিআরও একটা ভীষণ ভালো একটা মানে যোগসূত্র আছে। এই সিপিআর পেশেন্টও ভীষণভাবে একটু অমনোযোগী, উদাসীন এবং বিমর্ষ ভাব নিয়ে মানে সবসময় কাটায়। নেট্টামিউরের রোগী যেমন কি হয়, অত্যন্ত বিমর্ষ এবং ক্রন্দনশীল, তো সামান্য বিষয়ে রেগে যায়, কিন্তু সিপিআর পেশেন্ট কিন্তু এইরকমই মানে একটুতেই খুব মানে অমনোযোগী হয়ে যায় এবং উদাসীন হয়। কিন্তু যেটা হয়, নেট্টামিউরের পেশেন্ট যতটা উদাসীন, আবার কিন্তু সে রাগ কমে গেল, কিন্তু নেট্টামিউরের পেশেন্টের কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে। কিন্তু সিপিআর পেশেন্ট কিন্তু সে দীর্ঘদিনের শোক, দুঃখ, চাপা কষ্টগুলো সহ্য করতে 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 তার আর কারো প্রতি কোনো রকম কোনো মায়া দয়া থাকে না, এমনকি নিজের জীবনের প্রতিও থাকে না। এমনকি কাছের যেসব মানুষজন, কাছের মানুষের প্রতিও তার কোনো রকম কোনো সহানুভূতি থাকে না। সিপিআর পেশেন্ট সেও কিন্তু দীর্ঘদিন ধরে অনেক কিছু জীবনে সহ্য করে। পালসাটিলার পেশেন্ট যেমন সহ্য করে, পালসাটিলার পেশেন্ট কিন্তু যেমন প্রতিবাদ করতে পারে না, তো সিপিআর পেশেন্টও কিন্তু সেই রকম ভাবেই কোনো রকম কোনো প্রতিবাদ করে না। সিপিআর পেশেন্টও খুব বিমর্ষ এবং খুবই রোদন পরায়ণ। মানে হচ্ছে যেমন বললাম, এই প্রত্যেকটা মেডিসিনের মধ্যেই খুব এই কান্না করার যে স্বভাবটা আমরা নেট্টামেও পাবো, পালসে পাবো, ইগনেশিয়ায় পাবো, তো সিপিআতেও পাবো, কিন্তু কোনটার মধ্যে ঠিক কোন ভাবে পাবো, কিভাবে পাবো, কোন অ্যাঙ্গেল থেকে পাবো, সেই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো সিপিআর রোগীও কিন্তু খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, কিন্তু পালসাটিলার রোগী যেমন সামান্য ব্যাপারে কাঁদলে তাকে যেমন সান্ত্বনা দিলে বুঝে যায়, বা তাকে যদি একটু তার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে সে যেটা বোঝে, কিন্তু সিপিআর রোগী কিন্তু কোনো রকম কোনো সান্ত্বনা চায় না। নেট্টামিউর যেমন সান্ত্বনা চায় না, দিলে আরো রেগে যায়, কিন্তু সিপিআর তো মানে রাগও করে না, সে বোঝেও না, সে চায়ও না। সে যখনই তার খুব কষ্ট হয়, দুঃখ হয়, তখন সে একটু একা নিজের মতো থাকতে চায়, কিন্তু আবার একা থাকতেও ভয় পায়। একটা সিপিআর একটা মেন লক্ষণ, সে একা থাকতে ভয় পায়। আর সিপিআর পেশেন্ট যেটা হয়, পুরুষদের সঙ্গ খুব পছন্দ করে, কিন্তু সেটা তার পছন্দসই পুরুষ হতে হবে, কিন্তু বেশি বা একাধিক পুরুষের সামনে কিন্তু আসতে পারে না। এই পালসাটিলায়ও কিন্তু আমরা এই সিমটমসটা পাবো। পালসাটিলার পেশেন্টও কিন্তু সে তার পছন্দের, তার কাছের যেসব পুরুষ মানুষ, তার হাজবেন্ড হতে পারে কিংবা তার বাবা হতে পারে, যাদের সে ভালোবাসে,
পালসেটিলার পেশেন্টদের যদি আপনারা কখনো জিজ্ঞেস করেন, যদি হচ্ছে কোনো মেয়ে হয় তাকে যদি জিজ্ঞেস করা হয় যে, এটা অনেক ক্ষেত্রে কেস টেকিং এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনার মা বাবা দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, ম্যাক্সিমাম টাইম আপনারা আনসার পাবেন যে বাবাকে ভালোবাসে। কেন এই পালসেটিলার পেশেন্টরা মানে একটু পুরুষদের বেশি ভালোবাসে, কাছের মানে কাছের যেসব পুরুষ মানুষ, সে তার হাজবেন্ড হতে পারে কিংবা বাবা হতে পারে কিংবা ছেলে হতে পারে, কিন্তু বাইরের পুরুষ মানুষের কাছে কিন্তু সে একদমই কমফোর্টেবল নয়। বাইরের পুরুষদের সামনেও যেতে চায় না, বাইরের পুরুষ মানুষের সাথে কথাও বলতে পারে না, কথা বলতে ভয় পায়। ঠিক সিপিয়াও কিন্তু সেই রকম। সিপিয়া কিন্তু একা থাকতে ভয় পায়, কিন্তু আবার সে পুরুষের সঙ্গ মানে তার পছন্দসই কোনো যদি পুরুষ মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু সেই পুরুষের সঙ্গ সিপিয়া পছন্দ করে। কখন? যখন তার খুব রাগ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, যখন সে কান্না করে। তাহলে পালস তো কাঁদলে বোঝালে বুঝে গেল, কিন্তু সিপিয়া কিন্তু কাঁদলেও বোঝালে কিন্তু বুঝবে না। তো ঠিক এইরকমই এই যে আমি বললাম পালস এবং সিপিয়া যে পুরুষের সঙ্গ পছন্দ করে, তার পছন্দসই পুরুষের সঙ্গ পছন্দ করে, ঠিক তেমনি নারী সঙ্গ পছন্দ করে, তার পছন্দের রমণীকে পছন্দ করে, যাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। এই রকম হচ্ছে কোন মেডিসিন আছে, এরকম অনেক মেডিসিন আছে। তো সেই মেডিসিন গুলো তো এখন আলোচনায় গিয়ে লাভ নেই, কিন্তু পছন্দ করে না এরকম মানে খুব কম মেডিসিন আছে। তো সেরকম একটা মেডিসিনের নাম আপনাদের বলে দিই, যে নারীদের সঙ্গ পছন্দ করে না। যদি কোনো পুরুষ মানুষ হয় সে সবসময় একা থাকতে চায়, সে মহিলাদের সামনে যেতে ভয় পায়। আমি যেটা বললাম যে পালস সিপিয়া এরা হচ্ছে কি, এরা বাইরের পুরুষ মানুষের সামনে যেতে ভয় পায়। ঠিক তেমনি মহিলাদের সামনে যেতে ভয় পায় সেরকম একটি মেডিসিন হচ্ছে র্যাফেনাস, যেটা মহিলাদের সামনে যেতে ভয় পায়। তো এটা আমি আর বিস্তারিত যাব না, কেন একটা মেডিসিনে যেতে গেলে অনেকগুলো মেডিসিনে চলে যেতে হয়। তো ঠিক এরকম অনেক মেডিসিন আছে। তো এরকম আরেকটা যেমন হ্যাঁ বলুন। বলছি পছন্দের রমণীকে পছন্দ করে কোন মেডিসিন? এরকম অনেক মেডিসিন আছে। তো দেখুন আপনারা, আমি যেমন বললাম যে পালসে হচ্ছে পছন্দের পুরুষকে পছন্দ করে, সিপিয়া হচ্ছে পছন্দের পুরুষকে পছন্দ করে। ঠিক তেমনি পছন্দের যে দেখুন পছন্দের যে হচ্ছে নারী সে সবাই পছন্দ করে, সেরকম ম্যাক্সিমাম অনেক মেডিসিন আছে। যেমন আমরা মেডোরি নামে এই সিমটমসটা পাবো, যার ঠিক যাকে ভালো লাগে সেই রকম মানুষের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করে। আর ঠিক তেমনি পছন্দের মানে হ্যাঁ কিন্তু মেডোরিনাম আর রমণীদের নিকটে যেতে ভয় পায়, তারা একদমই কোনো মহিলার সঙ্গে কমফোর্টেবল নয়, রমণীদের নিকটে যেতে ভয় পায়। আমি আপনাদের ওই মেডিসিন গুলো কেন বেশি বললাম না, সেই মেডিসিন গুলো আমরা পড়াতে পড়াতে কিন্তু পেয়ে যাব অনেক মেডিসিন, কিন্তু এই যে রমণীদের নিকটে যেতে ভয় পায় এই মেডিসিন গুলো আরেকবার আমি মনে করিয়ে দিই, ক্লাস চলার সময় কোনো প্রশ্ন করবেন না। আপনারা আমাদের তো প্রশ্নোত্তর পর্ব থাকে, আপনারা নোট করে কি জিজ্ঞেস করবেন, কোনটা জানতে চাইছেন সেটা নোট করে রাখবেন। যখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে তখন প্রশ্ন করবেন, 1000 প্রশ্ন করবেন, 1000 প্রশ্নের উত্তর দেওয়া হবে। কিন্তু যখন একটা মনোযোগ দিয়ে পড়ানো হয় তখন যদি আপনারা প্রশ্ন করেন মাঝপথে, তার মাইন্ডটা হয়ে যায় ডাইভার্ট। এই ডাইভার্সনটা আপনারা করবেন না। অনেকবার বলেছি, আবার বলছি, ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন স্যার, এটা খুব অসুবিধা হয়, ভালো লাগে না। অসুবিধা হয়, আপনারা 1000 প্রশ্ন করুন, আমরা তো প্রশ্নোত্তর পর্ব একটা রাখি, সেই প্রশ্নোত্তর পর্বে আপনার 1000টা প্রশ্ন করুন। আর এই যে এইভাবে যে প্রশ্ন করেন, এই সিমটমটা কোনটা আছে আপনি রেপার্টে পড়ুন। আমি বারবার বলছি, একটা লক্ষণ অন্তত 100-150 সিমটমস আছে। এটা একটা প্রশ্নই না, এটা একটা প্রশ্নই না। ঠিক আছে ছেড়ে দিন, ফার্স্ট ইয়ার তো সেক্ষেত্রে জানার ইচ্ছেটা থাকে ভালো। তো ঠিক আছে স্যার, এবার রেপার্টরি যখন পড়বে তখন ওনারা জানতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই স্যার। তো যেখানে বলছিলাম তার মানে রমণীদের নিকটে আসতে ভয় পায় সেটা হচ্ছে র্যাফেনাস। আর যেটা ইগনেশিয়ার রোগী কখনো হাসে কখনো কাঁদে, ঠিক তেমনি সিপিআর রোগীও কখনো হাসে কখনো কাঁদে।
কিন্তু ইগনেশিয়ায় কি হবে, দীর্ঘশ্বাসটা বেশি থাকবে, কিন্তু সিপিয়াতে কান্নার ভাবটাই বেশি থাকবে। কিন্তু সিপিয়াতে মেন সিমটমস আমরা যেটা পাবো সেটা হচ্ছে মানে মহিলাদের ক্ষেত্রে জরায়ুর জন্যই সিপিআর মেডিসিনটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকটা মেডিসিনই কিন্তু প্রত্যেকটা রোগের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় যে যার প্রভাবটা বেশি, আমি জাস্ট ওই দুই এক কথায় আপনাদের সেই জায়গাগুলো একটুখানি মানে বলে দিই, যেটা আপনারা যদি একবার শোনেন তাহলে আপনারা নিজেদের মতো করে যদি পড়েন তাহলে সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন, কিংবা না বুঝতে পারলে অন্য কোনো ক্লাসে প্রশ্ন উত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। তো মাইন্ড সিমটমস বলতে গেলে এখনো একাধিক রয়েছে, প্লাটিনা রয়েছে, স্ট্যাপিসেগ্রিয়া, মানে এর সঙ্গে রিলেটেড এই মেডিসিন গুলো। তো শুধু মাইন্ড সিমটমস শেষ হবে না, তো আমি নেক্সট সিমটমসে আসি। আসলে মাইন্ড সিমটমস গুলো যদি পড়াতে হয় তাহলে কিন্তু এইভাবে মানে প্রত্যেকটা মেডিসিন যদি একটু রিলেটেড করে পড়ানো যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমাদের টাইমের তো খুব অভাব। যেমন আমি যেই সিমটমস গুলো বললাম এর সঙ্গে যদি আমি এখন মানে স্ট্যাপিসেগ্রিয়াটা যদি একটু বলি, মনে হবে স্ট্যাপিসেগ্রিয়া একটু বলেই দিই যেহেতু নামটা মনে এলো। স্ট্যাপিসেগ্রিয়ার পেশেন্টও কিন্তু ভীষণভাবে অভিমানী। স্ট্যাপিসেগ্রিয়ার পেশেন্টও কোনো রকম কোনো প্রতিবাদ করতে পারে না, যেমন ঠিক পালসেটিলা যেমন এই কাঁদছে এই হাসছে, খুব অভিমানী, কোনো রকম কোনো প্রতিবাদ করে না, বোঝালে বুঝে যায়। কিন্তু এর সঙ্গে ঠিক এই স্ট্যাপিসেগ্রিয়ার পেশেন্টের মধ্যে আমরা যেটা পাবো, স্ট্যাপিসেগ্রিয়ার পেশেন্টও কিন্তু খুব অভিমানী, বিমর্ষ, ক্ষণের মানে রুষ্ট ক্ষণে তুষ্ট। কিন্তু এই স্ট্যাপিসেগ্রিয়ার পেশেন্টের পালসেটিলাকে যেমন বোঝালে তার রাগটা কমে যাচ্ছে, কিন্তু স্ট্যাপিসেগ্রিয়া কিন্তু সেই রাগটা কিন্তু কমছে না। কিন্তু পালসেটিলা যেমন কোনো রকম কোনো প্রতিবাদ করতে পারে না, স্ট্যাপিসেগ্রিয়াও কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদ করতে পারে না। কথাটা বলা ভুল, তাকে যখন যদি কেউ কিছু বলে, স্ট্যাপিসেগ্রিয়ার পেশেন্টকে যদি কোনো রকম কোনো অপমানজনক কোনো কথাবার্তা বলা হয় তাহলে কি হয়, সে সেখান থেকে চলে আসে, কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদ করে না, কিন্তু তার মনে সেই রাগ দুঃখটা কিন্তু থেকে যায়, সে সেটা ভুলতে পারে না। এমনকি যে তাকে বললো হয়তো সেই স্থান থেকে চলে এলো, কিন্তু সে বাড়িতে এসে সেটা নিয়ে খুব রাগারাগি হম্বিতম্বি করলো, কিন্তু কোনো কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদ করতে পারে না। আর স্ট্যাপিসেগ্রিয়া যেটা আমরা পাবো, স্ট্যাপিসেগ্রিয়ার পেশেন্ট একটু কামুক প্রকৃতির, মানে তার মধ্যে কাম উত্তেজনাটা একটু বেশি থাকে অন্যান্য মেডিসিনের থেকে। ঠিক আছে, তো এবার নেক্সট সিমটমসে আসি। কেন যদি শুধুমাত্র মাইন্ড সিমটমস নিয়ে আলোচনা করি তাহলে আজকে মাইন্ড সিমটমসই শেষ হবে না। এবার আসি নেট্টামিউরের একটা খুব ভালো সিমটম, সেটা হচ্ছে শিরপীড়া, যেটা নেট্টামিউরের একটা একদম রেড লাইন সিমটমস। এই নেট্টামিউরের পেশেন্টের রোগীর মাথা যন্ত্রণা সকালবেলা ঘুম থেকে ওঠার ফলে মানে ওঠার পরে মাথা যন্ত্রণা শুরু হয়, এবং মাথা যন্ত্রণা মানে কপালের দুপাশ হতে শুরু করে, এবং অত্যন্ত দপদপানি একটা ব্যথা পেশেন্ট অনুভব করে। সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যখনই সূর্যের তাপটা যত বাড়ে, পেশেন্টের মাথা যন্ত্রণা ঠিক ততটাই বাড়ে। আস্তে আস্তে যত বেলা পড়তে থাকে, সূর্যের তাপ কমতে থাকে, তত মানে মাথা যন্ত্রণাটা কমতে থাকে। এই হচ্ছে নেট্টামিউরের মাথা যন্ত্রণা। ঠিক তেমনি এই দপদপানি মাথা যন্ত্রণা কিন্তু আমরা আরো অনেক মেডিসিনে পাবো, বেলেডোনায় পাবো, তারপরে হচ্ছে জেলসিমিয়ামে পাবো। আর এই যে রোদের সঙ্গে সম্পর্কযুক্ত গ্লোনাইন ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই গ্লোনাইনও কিন্তু আমরা এই দপদপানি মাথা যন্ত্রণাটা পাবো। তো আমি এই নেট্টামিউরটা একটু ডিটেলসে বলি, তারপরে যদি পারি তাহলে কম্পেয়ারটা করছি। যখনই নেট্টামিউরের মাথা যন্ত্রণা শুরু হয় তখন তার সমস্ত দিকে অন্ধকার দেখে এবং মনে হয় যেন মাথা ফেটে যাওয়ার মতো মাথা যন্ত্রণা। আর মাথার সাথে তার চোখেরও মানে চোখগুলো পুরো ঝাপসা হয়ে আসে, চোখের সামনে কোনো কিছু পরিষ্কার দেখতে পায় না। যদি এই যখন মাথা যন্ত্রণার সময় তার মধ্যে একটা ঘুম ঘুম ভাব পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়। দুপাশের মাথা যন্ত্রণা, দপদপানি মাথা যন্ত্রণা, কিন্তু কখনো কখনো কিন্তু এটা এক পাশে মানে ডান পাশে, কিন্তু এটা কোনো কোনো বইয়ে আছে যে ডান পাশে অর্ধ মানে শীর্ষুল যেটা বলে, সেই ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী। কিন্তু সেটা আমরা কখনো কখনো যদি দেখি যে পুরো মাথায় যন্ত্রণা হচ্ছে, ঘাড় থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা হচ্ছে, কিংবা ঘাড়ের পেছন থেকে শুরু হয়ে কপাল পর্যন্ত বা চোখের নিচ পর্যন্ত আসছে, এই মাথা যন্ত্রণাগুলো যদি সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে, যত বেলা বাড়ছে, সূর্যের তাপ যত বাড়ছে, তত তার মাথা যন্ত্রণা বাড়ছে। আবার যখন আস্তে আস্তে সূর্যের তাপটা কমে যাচ্ছে, মাথা যন্ত্রণা আস্তেই কমে আসছে। আর তার সঙ্গে যদি থাকে তার মধ্যে একটু ঘুম ঘুম ভাব,
তাহলে সেখানটা আমরা নেট্টামিউরের কথা ভাববো। এটা বিশেষ করে স্কুল পড়ুয়া যেসব বালক বালিকা বা ছাত্রছাত্রীরা আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, যাদের রোদে বেরোতে হয়, সেই সব ক্ষেত্রে যাদের রোদে বেরোলেই মাথা যন্ত্রণা হয়, রোদ একেবারেই সহ্য হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেট্টামিউরের কথাটা মাথায় রাখবো। তো আমরা যখন শুধুমাত্র এই মাথা যন্ত্রণার জন্য আমাদের কাছে আসলে আমরা এই সিমটমস গুলো যে পাবো তা কিন্তু নয়। আমরা যখন একটা পেশেন্টের যখন কেস টেকিং করবো, যদি আমরা দেখি সেই পেশেন্ট নেট্টামিউরের পেশেন্ট হতে মানে হয়তো আসছে কেস টেকিং এ, সেই ক্ষেত্রে কিন্তু সে পেশেন্ট নিজে থেকেই বলবে তার একদমই রোদ সহ্য হয় না। তার এমনি হয়তো আমাদের কাছে মাথা যন্ত্রণা নিয়ে হয়তো আসবে না, আসবে হয়তো অন্য প্রবলেম নিয়ে। তখন যদি আপনি কেস টেকিং করেন, আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কি রোদে বেরোতে পারবেন, দেখবেন পেশেন্টের একটাই কথা, না একদমই রোদে বেরোতে পারে না। নেট্টামিউরের এই পেশেন্টের মেন সিমটমস যেটা, রোদ সহ্য হয় না, রোদে বেরোলেই তার মাথা যন্ত্রণা, রোদে বেরোলে অস্বস্তিকর মাথা যন্ত্রণা, একটা অস্বস্তি ভাব, একদম রোদ সহ্য হয় না, এ গেল 1 নাম্বার। আর হচ্ছে প্রচন্ড নুন খাওয়ার প্রবণতা, এটা একটা নেট্টামিউরের রেড লাইন সিমটমস, নুন খাওয়ার প্রবণতা। এটা যখনই ওই যে স্যার রেপার্টরির কথা বললেন, কিংবা তাছাড়া যখন আমরা যদি সিঙ্গেল মেডিসিন যখন সিলেক্ট করি, তো সেক্ষেত্রে দেখা যাবে এই যখন গ্রেডেশন করি, তো নেট্টামিউর আমি যেটা আপনাদের বললাম যে নুন খাওয়ার প্রবণতা, নেট্টামিউরের পেশেন্ট মানেই নুন খাবে, এই জিনিসটা আমি আপনাদের বলছি, কিন্তু এটা আছে পুরো ফার্স্ট গ্রেডে। নেট্টামিউরের পেশেন্টের মধ্যে নুন খাওয়ার প্রবণতাটা কিন্তু আমরা সর্বাধিক দেখতে পাবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড গ্রেডে দেখা যায় যে নেট্টামিউরের পেশেন্ট কিন্তু নুন পছন্দ করে না। তো আমরা হয়তো নেট্টামিউরের অন্য সমস্ত সিমটমস গুলো পেশেন্টের মধ্যে পেলাম, কিন্তু একটা সিমটমস পেলাম না। কি পেলাম না? যে নেট্টামিউরের পেশেন্ট নুন খাচ্ছে না, নুন পছন্দ করছে না ওই পেশেন্ট। তখন তো আমরা ভাববো না, আপনারা তো ভাববেন যে ম্যাডাম তো বারবার করে বলেছেন নেট্টামিউরের পেশেন্ট নুন খাওয়ার প্রবণতাটা সর্বাধিক, তাহলে নেট্টামিউর হবে না? একদমই নয়। একদম ফার্স্ট গ্রেডেশন মানে গ্রেডেশন এ তে আছে নেট্টামিউর নুন খাওয়ার প্রবণতা সর্বাধিক, কিন্তু সেকেন্ড গ্রেডে কিন্তু আছে নেট্টামিউরের পেশেন্ট আবার নুন পছন্দ নাও করতে পারে। কিন্তু আমরা ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে কিন্তু নুন খাওয়ার প্রবণতাটা দেখতে পাবো। তো যদি কোনো মাথা যন্ত্রণা কিংবা অন্যান্য প্রবলেম নিয়ে আসে, যদি দেখি সে রোদে বেরোলেই তার মাথা যন্ত্রণা, যত সূর্যের তাপটা বৃদ্ধি পাচ্ছে তার মাথা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, শুধু মাথা যন্ত্রণা, অন্যান্য যে কোনো রোগ লক্ষণও বৃদ্ধি পেতে পারে। নেট্টামিউরের এই একটা সিমটম যেটা হচ্ছে সে সূর্যের তাপ সহ্য করতে পারে না, নুন খাওয়ার প্রবণতা আছে, আর যেটা আছে রুটি সহ্য হয় না। নেট্টামিউরের পেশেন্ট একদমই রুটি খেতে চায় না। আর যেটা একদম মেন সিমটমস সেটা হচ্ছে, যেটা আমি মাইন্ড সিমটমসে বললাম, নেট্টামিউরের পেশেন্ট কি করে, তার হঠাৎ করে রাগ হয়ে যায় এবং বোঝালে সে তার রাগ কমে না। যদি আমরা এই 4-5টা সিমটম যদি ঠিকঠাক ভাবে পেয়ে যাই, তাহলে সেখানটা আমরা চোখ বন্ধ করে নেট্টামিউর দিতে পারি এবং রেজাল্টও কিন্তু খুব ভালো পেতে পারি। তো এই নেট্টামিউরের যে শিরপিরা বললাম বা মাথা যন্ত্রণা বললাম, ঠিক তেমনি জেলসিমিয়ামেও কিন্তু আমরা এরকম শিরপিরা পাবো। যেটা আমি বললাম নেট্টামিউরে কখনো অর্ধ শীর্ষুল হতে পারে কিংবা পুরো মাথায়ও হতে পারে, কিন্তু এই জেলসিমিয়ামেও কিন্তু এই শিরপিরা আছে যেটা অর্ধশিলে ভীষণ মানে অর্ধ শিরপিরাতে ভীষণভাবে উপযোগী। যেটা জেলসিমিয়ামে যেটা হয় ডান দিকে বেশি আক্রান্ত হয়। আর আরম্ভের আগে মানে যখনই এই জেলসিমিয়ামের যখন তার মাথা যন্ত্রণাটা শুরু হয়, তখন এই নেট্টামিউরে যেটা বললাম চোখে পুরো অন্ধকার দেখে, জেলসিমিয়ামেও কিন্তু আমরা সেই রকম সিমটমসই পাবো। জেলসিমিয়ামে যখন মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে তখন কিন্তু তার চোখে পুরো অন্ধকার দেখবে, চোখের সামনে ঝাপসা দেখবে। তো তার মধ্যে যেটা আলাদা আমরা যেটা দেখছি, নেট্টামিউরে যেটা রোদে বেরোলে মাথা যন্ত্রণা হচ্ছে, তার পুরো মাথায় হতে পারে, অর্ধেক মাথায়ও হতে পারে, কিন্তু জেলসিমিয়ামে অর্ধ শীর্ষুলের উপরেই কিন্তু বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। নেট্টামিউরেও কিন্তু চোখের সামনে ঝাপসা দেখে যখন মাথা যন্ত্রণা শুরু হয়, জেলসিমিয়ামেও কিন্তু চোখের সামনে ঝাপসা দেখে। নেট্টামিউরের মধ্যেও কিন্তু মাথা যন্ত্রণার সঙ্গে একটা তন্দ্রালু ভাব লক্ষ্য করা যায়, আবার জেলসিমিয়ামের মধ্যেও কিন্তু একটা তন্দ্রালু ভাব লক্ষ্য করা যায়। আর যেটা থাকে ঠিক জেলসিমিয়ামে প্রচন্ড দুর্বলতা থাকে, কিন্তু নেট্টামিউরে কিন্তু সেই দুর্বলতাটা সেইভাবে লক্ষ্য করা যায় না। দুর্বলতাটা অবশ্যই থাকে, কিন্তু তবুও জেলসিমিয়ামের তুলনামূলকভাবে বেশি। তো আমরা কি দেখলাম, নেট্টামিউর আর জেলসিমিয়ামের মধ্যে অনেকটা প্রায় কাছাকাছি আছে, কিন্তু একটা জিনিস যেটা জেলসিমিয়ামে আছে নেট্টামিউরে নেই। নেট্টামিউরের মাথা যন্ত্রণাতে যেটা নেই সেটা হচ্ছে, জেলসিমিয়ামের পেশেন্টের যখন মাথা যন্ত্রণা করে তখন যদি তার প্রচুর পরিমাণে বাথরুম হয় বা ইউরিন পাস হয়, তাহলে কিন্তু তার মাথা যন্ত্রণাটা রিলিফ পায়।
কিন্তু নেট্টামিউরের কিন্তু সেরকম কোনো সিমটমস আমরা পাইনি। নেট্টামিউরের পেশেন্ট একটা ঘুম ঘুম ভাব থাকে, সে চুপচাপ শুয়ে থাকলে তার একটুখানি ভালো লাগে, কিন্তু যতক্ষণ না সূর্যের তাপটা কমছে তার রোগ লক্ষণ বা মাথা যন্ত্রণা কিন্তু কমে না। কিন্তু জেলসিমিয়ামের পেশেন্টের কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সূর্যের আলো বা সূর্যের তাপ কমার সঙ্গে। জেলসিমিয়ামের পেশেন্ট কিন্তু কি করে, তার যদি প্রচুর পরিমাণে যদি বাথরুম হয়, ইউরিন পাস হয়, তাহলে কিন্তু তার মাথা যন্ত্রণাটা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। ঠিক তেমনি এই মাথা যন্ত্রণার জন্য এই যে আমাদের এখন গ্রীষ্মের প্রচন্ড রোদে গ্লোনাইন একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মেডিসিন। নেট্টামিউরে যেমন একটা দপদপানি মাথা যন্ত্রণা আছে, সূর্যের তাপে মাথা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, ঠিক গ্লোনাইনেও ঠিক তাই। মানে প্রচন্ড মাথা যন্ত্রণা, তার সঙ্গে দপদপানি মাথা যন্ত্রণা, যেন মনে হয় মাথা ফেটে চৌচির হয়ে যাবে। প্রথমে ঘাট থেকে শুরু হয়ে পরে আস্তে আস্তে মাথার মানে সামনের দিকে চলে আসে। রোদে এবং উত্তাপে বৃদ্ধি, অর্ধ শীর্ষুলে এই গ্লোনাইন ভীষণ ভাবে উপযোগী। যেটা শুধুমাত্র এখানটায় সূর্যের তাপে যে হবে তা কিন্তু নয়, যে কোনো গ্যাসের আলো হতে পারে, যে কোনো হিট জায়গায় হতে পারে, তার মাথার ওপরে হয়তো যেখানটায় মানুষটা আছে তার মাথার ওপরে যে সানসেটটা আছে সেটা হয়তো প্রচন্ড গরম হয়ে গেছে, তার নিচে দীর্ঘ সময় থাকার ফলে হতে পারে। হ্যাঁ, নেট্টামিউর যেটা বারবার করে বলছে যে রোদের তাপে, কিন্তু গ্লোনাইনের ক্ষেত্রে যে কোনো তাপেই হতে পারে, যে কোনো তাপের ফলেই কিন্তু এই গ্লোনাইনের মাথা যন্ত্রণা হতে পারে। তো সেক্ষেত্রে দপদপানি ব্যথাটা আমরা যেমন নেট্টামে পাচ্ছি, আমরা কিন্তু গ্লোনাইনেও পাচ্ছি। কিন্তু গ্লোনাইনে যেটা আছে মনে হচ্ছে যে পুরো মাথা ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু আমরা নেট্টামিউরে প্রচন্ড মাথা যন্ত্রণা, দপদপানি মাথা যন্ত্রণা, কিন্তু মাথা ফেটে যে চৌচির হয়ে যাবে সেই জিনিসটা কিন্তু আমরা নেট্টামিউরের মধ্যে কিন্তু পাবো না। আর যেটা আমি বারবার করে বলছি, গ্লোনাইনে কিন্তু শুধুমাত্র যে মানে সূর্যের আলোতে বা সূর্যের তাপেই যে মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। গ্লোনাইনে কিন্তু সূর্যের তাপ ছাড়াও যে কোনো তাপের ক্ষেত্রে কিন্তু এই মাথা যন্ত্রণাটা বৃদ্ধি পেতে পারে। ঠিক আরেকটা মেডিসিন আছে মাথা যন্ত্রণার জন্য ভীষণভাবে উপযোগী, সেটা হচ্ছে স্যাঙ্গুনেরিয়া। এই স্যাঙ্গুনেরিয়া হচ্ছে ডান দিকের যে অর্ধ শীর্ষুল, এটা আমরা জেলসিমিয়ামে পেলাম ডান দিকের অর্ধ শীর্ষুল, আবার ঠিক স্যাঙ্গুনেরিয়াতেও আমরা কিন্তু ডান দিকের অর্ধ যে শীর্ষুল সেটা পাচ্ছি। তাহলে নেট্টামে পেলাম, নেট্টামে কিন্তু আমরা ডান দিকেও পেতে পারি, আবার ফুল মানে পুরো মাথাতেও পেতে পারি, মাথার পেছনে ঘাড় থেকে পেছন দিকে পেতে পারি, চোখের সামনের দিকে পেতে পারি। গ্লোনাইনও কিন্তু আমরা পুরো মাথার কথাই কিন্তু আমি বললাম। ঠিক জেলসিমিয়ামে কিন্তু আবার ডান দিকে। তাহলে দেখুন অনেক সময় ডান দিকের মাথা যন্ত্রণা ভেবেই যে আমরা স্যাঙ্গুনেরিয়া অনেক ক্ষেত্রেই আমরা প্রেসক্রাইব করে থাকি যে ডান দিকে মাথা যন্ত্রণা হচ্ছে, রোদের তাপে হচ্ছে, তাহলে স্যাঙ্গুনেরিয়া। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো করে খুঁটিয়ে দেখলে কিন্তু জেলসে কিন্তু আমরা পেতে পারি। আচ্ছা, আমি যে একটু একাধিক মেডিসিন বলে ফেলছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না ম্যাম, বুঝতে অসুবিধা হচ্ছে না, এগুলো যখন পরে পড়বো তখন খুব কাজে লাগবে মনে হচ্ছে। না কেন বলুন তো, আমি জানি না আপনারা গুলিয়ে ফেলছেন কিনা, কেন আমি হয়তো একটার সঙ্গে একটা রিলেটেড করে বলছি, মানে প্রায় কাছাকাছি মেডিসিন গুলো, এবার আপনারা কিভাবে নিতে পারছেন সেটা তো আমি বুঝতে পারছি না। তো আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা এইভাবে। একটু যদি আমাকে সবাই একটুখানি আনসার করেন তাহলে আমার একটু সুবিধা হবে। না ম্যাম, নিতে পারছি, বুঝতে পারছি। এর পরবর্তীকালে আমরা এই ওষুধগুলো যখন একটা ফেয়ার করব বা পড়বো বেশি করে, তখন এই কম্পেয়ার গুলো আপনার এই কথাগুলো এই খাতার সঙ্গে মিলালে ওই তখন পড়ে বুঝতে পারবো, আর বুঝলে তখন আরো বেশি মনে থাকবে। আমি এই জন্য একটু আগেই বলে নিয়েছিলাম যে ফার্স্ট ইয়ারদের হয়তো একটু প্রবলেম হতে পারে, যেহেতু সব নতুন মেডিসিন তো। না, তো যেহেতু এখানটায় পাশাপাশি আমরা তো ভিডিও রেকর্ডিং করে পাঠাই, আপনার অবসর টাইমে ওটা বারবার বাজাবেন। হ্যাঁ, যেখানে বুঝতে অসুবিধা হবে ওটা রিপ্লে করবেন, হ্যাঁ, নোট করবেন সুবিধা। এই জন্যে আমরা কিন্তু ভিডিও করে পাঠাই, রেকর্ডিং করে ভিডিও করে পাঠাই আপনাদের সুবিধার জন্য। যখন আপনারা ব্যস্ত থাকেন কাজের মধ্যে, নানা কাজে, এবার অবসর টাইমে ওটাকে রিপ্লে করবেন, করে যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে সেটা আবার রিপ্লে করবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। না, আমি তো বলতে বলতে মানে আমার তো মাথায় যেগুলো আসছে আমি সব মেডিসিন গুলো রিলেটেড গুলো বলে দিচ্ছি, কিন্তু এবার আমি তো বলে দিচ্ছি কিন্তু ওনারা হচ্ছে কতদূর বুঝতে পারছে সেটা হচ্ছে ব্যাপার। এর জন্যই আমি জিজ্ঞেস করছি আর কি। না ম্যাম, ভালো লাগছে। ক্লাস ক্লাস খুব ভালো লাগছে ম্যাম, খুব ভালো আচ্ছা, লাগছে। আপনারা বুঝতে পারলে আমার তো তাহলে তাহলে আমার পড়ানোর ইচ্ছেটা আরো বেড়ে যাবে।
এবার অনেকগুলো মেডিসিন তো হয়তো যদি আপনারা নোট করে রাখেন তাহলে আপনাদের অসুবিধা হবে না, আপনাদের এটা পরবর্তীতে খুবই কাজে লাগবে। তো এই স্যাঙ্গোনেরিয়া হচ্ছে ডান দিকের অর্ধ শীর্ষুলের জন্য বিশেষভাবে উপযোগী। এটা আমি একটু আগে কিসে বললাম, জেলসিমিয়ামে কিন্তু আমি সেম মানে এই সেম ব্যাপারটা বললাম, যেটা জেলসিমিয়ামেও কিন্তু ডান পাশের মাথা যন্ত্রণার জন্য ভীষণ উপকারী, কিন্তু তার মধ্যে কিন্তু আলাদা সিমটমস আছে। তো স্যাঙ্গোনেরিয়াতে কিন্তু এই ডান পাশের মাথা যন্ত্রণা আছে। তাহলে যদি আমাদের কাছে কেউ আসে যে আমার ডান পাশে মাথা যন্ত্রণা করছে, তখন কিন্তু যদি আমরা হয়তো দিয়ে দিলাম জেলসিমিয়াম, কিন্তু সেই পেশেন্ট হচ্ছে স্যাঙ্গোনেরিয়ার, তাহলে সেখানটায় তো আমরা ঠিকঠাক রেজাল্ট পাবো না, হয়তো কিছুটা কমবে কিন্তু রেজাল্ট তো আমরা ঠিকঠাক পাবো না। তাহলে আমাদের এই দুটো, বা আমি এখন আপনাদের খুব সংক্ষেপেই বলার চেষ্টা করছি, দুটো না এরকম অনেক মেডিসিন রয়েছে। তো সেক্ষেত্রে তাহলে আমরা স্যাঙ্গোনেরিয়াতে ঠিক কি পাবো? এই স্যাঙ্গোনেরিয়াতে যেটা পাবো এটা আমরা ঠিক অনেকটা নেট্টামিউরের মতো, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আরম্ভ হয় এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডান চোখের ওপরে মানে ব্যথাটা স্থায়ী হয়, মানে ডান চোখের ওপর থেকে কপালের ওপরটায় মাথা যন্ত্রণাটা স্থায়ী হয়। আর যেটা হয় পুরো চোখে মুখে অন্ধকার দেখে। আর যদি সে এই যে বাইরের প্রচন্ড তাপ আলো, যেটা আমি বললাম গ্লোনাইনে হচ্ছে যে কোনো আলোই সহ্য করতে পারে না, শুধু সূর্যের আলো না, জেলসিমিয়ামেও তাই আলোতে বা রোদে প্রবলেম হয়, আর নেট্টামিউরেও তাই যে সূর্যের আলোতে প্রবলেম হয়। কিন্তু স্যাঙ্গোনেরিয়াতে যেটা বললাম তার যে কোনো আলোতেই প্রবলেম হয়। যখনই স্যাঙ্গোনেরিয়ার পেশেন্টের মধ্যে এই মাথা যন্ত্রণা নিয়ে যদি আমাদের কাছে আসে বা আপনাদের কাছে আসে, তখন যদি দেখেন যে সেই পেশেন্ট বলে যে আমি একদম পুরো দরজা জানালা বন্ধ করে ঘরে একদম লাইট অফ করে একদম অন্ধকার ঘরে চুপচাপ করে শুয়ে থাকি, তাহলে আমার কিছুটা রিলিফ বোধ হয়। আর এই মাথা যন্ত্রণার সঙ্গে যেটা থাকে একটা বমি বমি ভাব, বমন ইচ্ছা, বা কখনো কখনো বমি হয়ও, তাহলে কিন্তু সেই জায়গাটায় আমরা স্যাঙ্গোনেরিয়ার কথাটা ভাববো। তাহলে আমি এর আগে বাকি যে 3টে মেডিসিনের কথা আপনাদের বললাম সেখানে কিন্তু আমি একবারও বলিনি যে বমি বমি ভাব বা বমি করার ইচ্ছেটা, কিন্তু প্রায় সবগুলোই কিন্তু হিট, মানে এই হিট জনিত কারণেই কিন্তু মাথা যন্ত্রণাটার সৃষ্টি হচ্ছে। তার মধ্যেও কিছু আলাদা আলাদা পার্থক্য আছে। হয়তো কোনো পেশেন্ট যখনই আমাদের কাছে আসলো, হ্যাঁ রোদের তাপে মাথা যন্ত্রণা, তাহলে মানে নেট্টামিউর হবে, রোদের তাপে মাথা যন্ত্রণা তাহলে মানে গ্লোনাইন হবে, কিন্তু না, প্রায় কাছাকাছি একই রকম দেখতে, প্রায় একই রকম, তার মধ্যেও কিছু নীতিগত পার্থক্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তার জন্যই আমরা যত খুঁটিয়ে পড়বো তত আমাদের কিন্তু জানতে পারবো আমরা। তো এরকম আরো মেডিসিন আছে, স্পাইডেরিয়া আছে, তারও একাধিক রয়েছে, আর বেশি বলবো না, তাহলে বেশি বললে আপনারা বেশি চাপ হয়ে যাবে। তো অন্য সিমটমসে আসি। তাহলে বোঝা গেল নেট্টামিউরের মাথা যন্ত্রণাটা ঠিক কেমন হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেট্টামিউরের মাথা যন্ত্রণা বাড়বে, এর মধ্যে নুন খাওয়ার প্রবণতাটা বেশি থাকবে, রুটি খাওয়ার ইচ্ছেটা কম থাকবে, রুটি সহ্য হবে না, আর যেটা থাকবে তার হঠাৎ করে রোগ মানে রাগ বৃদ্ধি পাবে, বোঝালে তো রাগ আরো বেশি বেড়ে যাবে। এই হচ্ছে নেট্টামিউর। আর ঠিক জেলসিমিয়াম ডান পাশের মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে, নেট্টামিউরে কিন্তু শুধু ডান পাশেও হতে পারে, আবার পুরো মাথাও হতে পারে, কিন্তু জেলসিমিয়াম শুধুমাত্র ডান পাশের মাথা যন্ত্রণা। রোদে গরমে উত্তাপে তার মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে, তার সঙ্গে একটা দপদপানি মাথা ব্যথা থাকবে, আর যেটা থাকবে চোখের সামনে পুরো অন্ধকার দেখবে, প্রচন্ড দুর্বলতা থাকবে, আর তার যদি প্রচুর পরিমাণে ইউরিন পাস হয় তার অনেকটা রিলিফ বোধ হবে। এই হলো জেলসিমিয়াম। এটাও কিন্তু হিটে হচ্ছে। গ্লোনাইনও ঠিক সেম ব্যাপার, ওই রকমই হচ্ছে, কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে মনে হচ্ছে যে মাথা ফেটে বেরিয়ে আসবে, হ্যাঁ এতটা মাথা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে। আর স্যাঙ্গোনেরিয়াও ডান পাশে মাথা যন্ত্রণা, সেটা কি হচ্ছে চুপচাপ অন্ধকার ঘরে শুয়ে থাকলে বা বমি করলে, আর মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে এটা বমির ইচ্ছে, হ্যাঁ, আর একদম অন্ধকার চুপচাপ ঘরে শুয়ে থাকলে তার মাথা যন্ত্রণা কিছুটা উপশম বোধ করছে। এই হচ্ছে স্যাঙ্গোনেরিয়া। এটা হচ্ছে নেট্টামিউরের যেহেতু মাথা যন্ত্রণা বললাম, তো এই প্রত্যেকটা 4টে মেডিসিন যে কটা বললাম প্রত্যেকটা প্রায় কাছাকাছি এবং রিলেটেড, তো তার জন্য এই মেডিসিন গুলো বললাম। এবার আসি রক্ত শূন্যতা, যেটা নেট্টামিউরের একদম আমি যখন ব্যবহারটা বলেছিলাম ফার্স্ট কথা বলেছিলাম যে রক্ত শূন্যতা। এই নেট্টামিউরের পেশেন্টের মধ্যে এই রক্ত শূন্যতাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাবো। এই পেশেন্টের মধ্যে যে এমনি আমি প্রথমেই বলেছি যে গঠনটা কেমন, একটু জরাজীর্ণ, একটু রোগা পাতলা, একটু জীর্ণ শীর্ণ, হ্যাঁ, সে যতই খায় দায় তার গায়ে লাগে না, খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু একদম লিনথিন চেহারা, তার গলাটা একদম সরু। তো এই নেট্টামিউরের পেশেন্টের তার জীবনী শক্তি সর্বদাই নিস্তেজ,
এই যেটা আমি ফার্স্ট কথাটা যেটা বললাম, তার যে জীবনের মানে এটা আবার একটা বায়োকেমিকের কথা, যেটা আমি দুটো বই থেকেই পড়াচ্ছি। তার জীবনী শক্তি খুবই নিস্তেজ, শরীরে যেমন মনে হয় যে কোনো রকম কোনো তার যে একটা এনার্জি লেভেল সব সময় মনে হয় এনার্জিটা তার মধ্যে কম থাকে। তার খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তার যে পরিমাণে এনার্জি থাকার কথা কিংবা তার যেই রকম হচ্ছে থাকার কথা সে কিন্তু সেরকম থাকে না। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রেও হতে পারে। অতিরিক্ত শুক্রক্ষয়ের ফলেও কিন্তু এই শরীরের জরাজীর্ণ এবং জীর্ণশীর্ণ ভাব এবং দুর্বলতা, এই জিনিসটা কিন্তু এই শুক্রক্ষয় পুরুষদের ক্ষেত্রে দীর্ঘদিনের যদি শুক্রক্ষয় হয় এবং তার ফলে যদি তার চেহারা ভেঙে যায়, শরীর দুর্বল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পুরুষের ক্ষেত্রেও নেটটা মিউরের কথাটা ভাবতে পারি। ঠিক তেমনি আমরা যেমন পুরুষদের ক্ষেত্রে শুক্রক্ষয়ের দিকটা দেখছি, তো সেই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তার দীর্ঘদিনের রক্তহীনতা, যে কোনো রকম মানে কি বলবো, হয়তো কোনো মায়ের হয়তো তার যখন ডেলিভারির পরে দীর্ঘদিন ধরে তার ব্লিডিং হলো, তারপর থেকে চেহারাটা যে ভাঙলো আর চেহারা ঠিকই হচ্ছে না, এরকম আমাদের পাড়া গায়ে আমরা অনেক পেশেন্ট পাবো যে বাচ্চা হওয়ার পরে তারপরে সেই মানে পেশেন্টের চেহারা এরকম অবস্থা হয় যেটা দেখলে মানে বাড়ির লোক না পাড়ার লোক দেখলেও তাকে দেখলে কান্না পেয়ে যাবে, এইরকম শরীরের অবস্থা হয়। কেন? দীর্ঘদিন ধরে তার মানে এত ব্লিডিং হয়, এই দীর্ঘদিনের রক্তক্ষয়, দীর্ঘদিনের ব্লিডিং শুধুমাত্র এই বাচ্চা হওয়ার পরে তা কিন্তু নয়, অনেক রকম প্রবলেম থাকতে পারে। যে কোনো রকম প্রবলেমে দীর্ঘদিনের যদি কোনো রকম মানে ব্লাড লসের হিস্ট্রি আমরা পেয়ে থাকি, তাহলে কিন্তু সেখানটায় আমরা এই নেটটা মিউরের কথাটা ভাববো। আর তার সঙ্গে থাকে অতিরিক্ত দুর্বলতা এবং বুকের ভেতরে একটা ছটফটানি ভাব, ঠিক আছে? আর ঘুমালেও ঘুমের মধ্যে বুকের মধ্যে একটা ধড়পড় করা একটা ভাব আমরা নেটটা মিউরে ছেলে অথবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই পাবো। তাহলে দেখুন, শুক্রক্ষয়ের ফলে দুর্বলতা, সেক্ষেত্রেও আমরা নেটটা মিউ দিতে পারি। আমি প্রথমে জাস্ট আপনাদের রক্ত শূন্যতা দিয়ে শুরু করলাম, তো রক্ত শূন্যতা এটা আমরা মেয়েদের ক্ষেত্রে বেশি পাবো, তো ছেলেদের ক্ষেত্রেও অন্য যে কোনো ব্যাপারে পেতে পারি। কিন্তু ছেলেদের ক্ষেত্রে শুক্রক্ষয়ের জন্য কিন্তু নেটটা মিউটটা আমরা খুব ভালোভাবে মেডিসিনটা ভাবতে পারি। ম্যাম হ্যাঁ, বলতে বলুন। এটা তো নাক্সেও আছে শুক্রক্ষয়। হ্যাঁ, আমি কম্পেয়ারে আসছি। এটাতে আপনি চাইনাতে পেতে পারেন, ক্যালকেরিয়া ফসে পেতে পারেন, অ্যাসিড ফসে পেতে পারেন, লেসিথিনে পেতে পারেন, ক্যালিকার্বে পেতে পারেন, মানে একাধিক মেডিসিন রয়েছে একই রকম সিমটমস। তো আমি তো আপনাদের বারবার সেটাই বোঝানোর চেষ্টা করছি যে একটা মেডিসিন পড়াতে গিয়ে আমি আপনাদের এতগুলো মেডিসিনের নাম কেন বলছি। আপনারা একটা জিনিস ভাবুন, আমি তো পড়াচ্ছি নেটটা মিউট, কিন্তু তার সঙ্গে আপনাদের আমি 5-7টা মেডিসিনের নাম কেন বলছি? একই সিমটমস আমরা কিন্তু একাধিক মেডিসিনে পাবো, ঠিক আছে? কিন্তু সেখান থেকে আমাদের কিছু ছোট ছোট ডিফারেন্স আছে, যেখান থেকে আমাদের এটা আলাদা করতে হবে। এই পেশেন্ট নাক্স, এ নেট্টামিউর, এ জেলসিমিয়াম, এ চাইনা, এ অ্যাসিড ফস, ঠিক আছে? এই আপনি যেটা বললেন এটা নাক্সে আছে, অবভিয়াসলি আছে, কিন্তু তার মধ্যে কিছু নীতিগত পার্থক্য কিন্তু আমরা পাবো। এই তাহলে এই যে আমি এতক্ষণ ধরে আপনাদের ক্লাসটা করালাম, তাহলে আমি জানি না আপনি কতটা বুঝতে পেরেছেন। দেখছেন যখন আমি মাইন্ড সিমটম পড়াচ্ছি যে প্রায় একই রকম সিমটমস, এই কাঁদছে, এই হাসছে, যে কটা সিমটম আমি 5-7টা মেডিসিন আপনাদের নাম বললাম, প্রত্যেকটা মেডিসিনেই কিন্তু এই ক্ষণে হাসি ক্ষণে কান্না প্রত্যেকটা মেডিসিনে আমি কিন্তু আপনাদের বললাম। তো তার মধ্যে কিছু কিছু কিন্তু ছোট ছোট আলাদা কিন্তু আছে, যেখান থেকে আমরা আলাদা করতে পারি যে এটা নাক্স, এটা নেট্টামিউর, এটা সিপিয়া, এটা প্লাটিনা। ওকে, বুঝতে পেরেছেন যে আমাকে কোশ্চেনটা করেছেন যে নাক্সেও আছে? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, তো এর জন্যই যেন আপনারা বুঝতে পারেন, তার জন্য আমি আরো মেডিসিন গুলো আপনাদের এই কারণেই বলছি যে একই রকম সিমটমস আমরা অনেক মেডিসিনে পাবো, কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের আলাদা করতে হবে, না হলে আমরা মেডিসিন সঠিকভাবে সিলেকশন করবোটা কি করে? যত খুঁটিয়ে পড়বো তত কিন্তু মেডিসিন আমরা সঠিকভাবে সিলেকশন করতে পারবো। এই যে যেটা আমি রক্ত শূন্যতার কথা বলছিলাম নেট্টামিউরে, ঠিক এইরকম সিমটমস আমরা চাইনাতেও পাবো। শরীর হতে প্রচুর পরিমাণে রক্ত রস এবং রক্তক্ষয়ের জন্য শরীর দুর্বলতা এবং নিরক্ততা, অতিরিক্ত রক্তপাত, অতিরিক্ত শুক্রক্ষয়, এবং স্ত্রী লোকেদের ক্ষেত্রে অতিরিক্ত শ্বেতপ্রদর বা লিউকোরিয়ার জন্য যদি কোনো রকম কোনো দুর্বলতা দেখা দেয়, তাহলে কিন্তু আমরা সেখানে চাইনার কথাও ভাবতে পারি।
তাহলে এই চায়নার কথাটা ভাবতে পারি, আমরা তো নেটটামের কথাও ভাবতে পারি, কিন্তু চায়নার কথাটা আমরা কেন ভাববো আর নেটটামের কথাটা কেন ভাববো? দুটো মেডিসিন তো আলাদা, কিন্তু দুটো মেডিসিনের মধ্যে সিমটমস গুলো কিন্তু রয়েছে। আমরা নেটটামে যেমন দেখছি যে রক্তক্ষয়ের সিমটমসটা আমরা পাচ্ছি, শুক্রক্ষয়ের সিমটমস পাচ্ছি, ঠিক তেমনি আমরা কিন্তু চায়নাতেও সেই সিমটমসটা পাচ্ছি। তাহলে দুটোর মধ্যে আলাদা যেটা হবে, নেটটামের মধ্যে আমরা যেটা পাচ্ছি দুর্বলতা পাচ্ছি, কিন্তু চায়নার মধ্যে নেটটামের থেকেও দুর্বলতাটা অনেক বেশি পরিমাণে থাকবে। ওকে, আর যেটা থাকবে, এই চায়নার পেশেন্ট নেটটামিউরের যে মাইন্ড সিমটমস, আমরা চায়নার মাইন্ড সিমটমস আলাদা পাবো, নেটটামিউরের মাইন্ড সিমটমস আলাদা পাবো। তো এই যখনই মাইন্ড সিমটমসটা আলাদা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মেডিসিনটাও আলাদা হয়ে যাবে। আসলে এখন টাইম কম বলে শর্টে যাচ্ছি আর কি, তবুও শেষ হবে না। তো অলরেডি 10টা 1 বেজে গেছে, আবার আপনাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, তো এখানেই থাক, কেন আর শেষ হবে না, আমি মেডিসিন দেখছি শেষ হবে না। তো আমি লাস্ট একটা কথাই বলছি, মানে মেডিসিনটা চেনার উপায় বলে দিচ্ছি, যেটা বারবার আমি এর আগেও বলেছি, আপনারা এটা লিখে নিতে পারেন, নোটস করতে পারেন। নেটটামিউরের পেশেন্টের যেগুলো মেন সিমটমস, তার নুন খাওয়ার প্রবণতাটা বেশি থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে যেখানটায় নুন খেতে পছন্দ করে না, রুটি সহ্য হয় না, আর যেটা হয় হঠাৎ করে রেগে যায়, বোঝালে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়, আর নেটটামিউরের পেশেন্টের ঠোঁটের মাঝখানটায় ফাটা থাকে, এ আরেকটা মেন সিমটমস। আর আরেকটা মাইন্ড সিমটমস আপনারা নেটটামিউরের আরেকটা জিনিস পাবেন, নেটটামিউরের ছেলে হোক কিংবা মেয়ে, ফিমেল মেল উভয়ের ক্ষেত্রেই সে যেখানে সেখানে কোনো খোলা জায়গায় বাথরুম করতে পারবে না। শুধু খোলা জায়গায় নয়, এমনকি সে হয়তো কোনো বাথরুমে গেছে, তার বাইরে কেউ রয়েছে, বাথরুমের বাইরেও যদি কেউ থাকে, তাও কিন্তু নেটটামিউরের পেশেন্টের কিন্তু বাথরুমটা ঠিকঠাক ভাবে হবে না। এটা একটা নেটটামিউরের কিন্তু ভীষণ ভালো সিমটমস। এটা কিন্তু আপনারা পেশেন্টের যখন দেখা যাবে যে সমস্ত সিমটমস আপনারা নেটটামিউরের পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু এই সিমটমসটা আপনারা নেটটামিউরের জিজ্ঞেসই করতে পারেন। আর নেটটামিউরের জিভটা যেমন হয়, নেটটামিউরের জিভ থাকে একদম ম্যাপ লাইক টাং, মানচিত্রের মতো জিভ, ঠিক আছে? এটাও একটা নেটটামিউরের খুব ভালো সিমটম, যেটা আমরা ম্যাপ লাইক টাং, যেটা আমরা নেটটামিউরে পেয়ে থাকি। আর এই ক্লাসটা আবার তো আপনাদের আমি করাবো, যখন বায়োকেমিক করাবো, তো সেক্ষেত্রে এর বৃদ্ধি ঠিক কোথায় কোথায় হতে পারে বা কখন কখন হতে পারে। নেটটামিউরের যে কোনো রোগের বৃদ্ধি, সে জ্বরের ক্ষেত্রেও হতে পারে। সকাল 10টা থেকে 11টার মধ্যে জ্বরের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়, সমুদ্র তীরে ঘুরতে গেলে বৃদ্ধি পায়, খোলা বায়ুতে বৃদ্ধি পায়, রোদের তাপে বৃদ্ধি পায়, মানসিক পরিশ্রমে বৃদ্ধি পায়, আর হচ্ছে সান্ত্বনা দিলে বৃদ্ধি পায়, ভয় পেলে বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এরকম অনেক কিছুতেই আছে বৃদ্ধি। আর হ্রাস হয় যেটা খোলা হাওয়ায় ঠান্ডা জলে স্নান করলে, ডান দিকে চেপে শুলে এবং শক্ত জায়গায় শুলে, আর হচ্ছে কাপড় একটু এটা আরেকটা ভালো জিনিস যেটা আপনাদের বলা হয়নি। নেটটামিউরের আরেকটা সিমটমস হচ্ছে, নেটটামিউরের পেশেন্টের ড্রেসপত্র একদম ফিটফাট থাকবে। আমরা যেমন ল্যাকাসিসে দেখি একটু ঢোলা ঢালা বা ঢিলে পোশাক পরে, হ্যাঁ, কিন্তু এই নেটটামিউরের পেশেন্ট একটু ফিটিংস, একটু টাইট ফিট ড্রেস পরতে বেশি ভালোবাসে, আর একদম ফিটফাট থাকে সবসময়। তার কথাবার্তায় আপনি যেমন ফিটফাট পাবেন, তার চেহারা, তার গেট আপ, তার ড্রেসপত্র একটু ফিটফাট, তার একদম ফিটিংস থাকে, টাইট ফিট ড্রেস পরতে বেশি ভালোবাসে। কিন্তু ক্লাসটা হলো না, কয়েকটা সিমটমস বলতে গিয়ে টাইম শেষ হয়ে গেল। তো জাস্ট যেটুকুনি বললাম সেটুকুনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। বলছি স্পাইরালিয়ার যে শিরোপীড়া বাম দিকে বেশি হয়, ওটা সূর্যের আলোর সঙ্গে কোনো রিলেটেড নাই না? রিলেটেড আছে, কিন্তু ঠিক এই যে 4টে মেডিসিন আপনাদের বললাম ঠিক তাদের মতো নয় একদম। ওটা সামান্য, ওটা আবার দেখুন, আমি এই সিমটমসটা আপনাকে বলতে গেলে এখন আমি আমার স্পাইজেরিয়াটা আমাকে বলতে হবে, বুঝতে পারছেন তো? এমনি দেখেছেন দুটো সিমটমস বলতে গিয়ে এই কম্পেয়ারটা করতে গেলে আমাদের টাইমিংটা প্রচুর বেশি লেগে যায়।
তো এই যে চারটে বললাম এর সঙ্গে কিন্তু এই সূর্যের তাপের সঙ্গে বা শুধু সূর্যের তাপ না, যে কোনো রকম তাপের সঙ্গে সম্পর্কটা বেশি। তো আমি সেটা বলে দিয়েছি কোনটার সাথে কোন তাপের রিলেশনটা বেশি। তো স্পাইজেরিয়াতেও কিন্তু আছে, কিন্তু স্পাইজেরিয়া সূর্যের তাপের সম্পর্ক আছে, কিন্তু স্পাইজেরিয়ার মাথা যন্ত্রণা কিন্তু হচ্ছে আবার বাঁ দিকে। আমি যেমন জেলসেমিয়াম, স্যাঙ্গুনেরিয়া এগুলো যেটা বললাম ডান দিকে, তাই তো? কিন্তু স্পাইজেরিয়ার সঙ্গেও কিন্তু এইরকম সম্পর্ক কিন্তু আছে, কাছাকাছি সম্পর্ক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, স্পাইজেরিয়া হচ্ছে বাম দিকের মাথা যন্ত্রণা। এটুকুনি মাথায় রাখুন, তারপরে পড়লে আপনারা ঠিক বুঝে যাবে। তারপরে ম্যাম ওই যে গ্লোনাইনে যে শিরোপীড়া, ওটা তো দেখলাম যে অতিরিক্ত ঠান্ডাতেও হতে পারে। দেখুন একটা জিনিস, এটা কিন্তু হতে পারে, এটা যেমন অতিরিক্ত গরমে যেমন হতে পারে, অতিরিক্ত ঠান্ডাতে, মানে এটা টাইমটা আজকে কম তো তবু বলি, আমরা যখন কোনো পেশেন্টকে, যখন আমি নিজেই একটা পেশেন্টকে সালফার দিয়েছিলাম, তো সালফারের যা যা সিমটমস আমরা ঠিক, আমি ওই পেশেন্টের মধ্যে ঠিক একদম সালফারের বিপরীত সব সিমটমস গুলো পেয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে জানি না কেন, মানে ভেতর থেকে হয়তো, মানে আমরা যখন কোনো পেশেন্ট দেখি আমাদের ভেতর থেকে মেডিসিনটা চলে আসে যে হ্যাঁ এই পেশেন্টের এই মেডিসিন হতে পারে। তো সেই ক্ষেত্রে তার সঙ্গে আমি সালফারের কোনো রকম কোনো মিল পাইনি, সমস্ত কিছু সালফারের উল্টো দিকে। তাকে আমি সালফার দিয়েছিলাম, তো সেই স্কিন ডিজিজের ওপরে এত ভালো রেজাল্ট হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না। তো সেক্ষেত্রে আমি সেখান থেকে, মানে প্রত্যেকটা জিনিস থেকে আমরা শিখি না, সেখান থেকে আমরা আমি বুঝতে পেরেছি যে যেমন আমরা যে জিনিসটা, যেমন আমি বারবার করে বলছি নেট্টামিউরের নুন খাওয়ার প্রবণতাটা সর্বাধিক, আমরা নেট্টামিউরের পেশেন্ট আসলে নুন খাওয়ার প্রবণতাটা আমরা পাবোই, জিজ্ঞেস করি, কিন্তু ঠিক তেমনি গ্রেডেশনে কিন্তু আছে নেট্টামিউরের পেশেন্ট আবার নুন খেতে পছন্দ করে না। তাহলে বুঝতে পারছেন তো? তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেই মেডিসিন যেই রোগ সারাতে সক্ষম সেই মেডিসিনই আবার সেই রোগটা তৈরিও করতে পারে। তো ঠিক তেমনি তার বিপরীত কোনো রিলেশনের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা কিন্তু পেশেন্টের উপরে ডিপেন্ডেন্ট এবং আপনার কেস টেকিং এর অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, বুঝতে পেরেছেন যে কোশ্চেনটা করেছিলেন? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। সেকেন্ড ইয়ারের ক্লাস অনেকদিন পরে করলাম, সবাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ ভালো আছি ম্যাম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি এই নেট্টামিউরের পেশেন্টদের হালকা গোপ কিংবা স্তন ছোট, এটা হতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, ভীষণ ভাবে আছে এটা নেট্টামিউরে। এটা খুব, আপনি একটা ভালো সিমটমস বলেছেন, খুব মানে ভীষণ ভাবে এই সিমটমসটা আছে নেট্টামিউর। না আমি তো হচ্ছে মানে মেডিসিনটা আপনাদের কিছুই পড়াতেই পারিনি, জাস্ট দুটো সিমটমস বলেছি, একটা হচ্ছে মাইন্ড তো এমনি বলেছি, আর যেটা হচ্ছে মাথা যন্ত্রণা আর রক্ত শূন্যতা। তাও যদি আজকের ক্লাসটা শুধুমাত্র মাইন্ড সিমটমস নিয়ে বলতাম তাহলেই শেষ হতো না। এবার আমাদের কি বলুন তো, টাইমটা এতটা কম, তো সমস্ত কিছু বলে ওঠা হয় না, তবু যেটুকুনি পারি আপনাদের একটা টাচ দিয়ে দিলে আপনারা নিজেরা একটুখানি পড়বেন, কেন সত্যি আমাদের আপনারাই বুঝতে পারেন টাইমটা খুব কম। যে আমি যদি শুধুমাত্র মাইন্ড সিমটমস নিয়ে আলোচনা করতাম তাহলেই কিন্তু আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যেত, মানে তাও শেষ হতো না, কেন এত মেডিসিন রয়েছে রিলেটেড। ম্যাম, এই যে ওকে ম্যাডাম। স্যাঙ্গুনেরিয়া যেটা বলছে যন্ত্রণার সাথে বমন ভাব, টেন্ডেন্সি অফ ভমিটিং ডিউরিং হেডেক, তো ওর সঙ্গে কি বমি করলে কি বেটার ফিল করে? বমি করলেও না সেরকম ভাবে বেটার ফিল করে না। যেমন আমি বললাম সেতে মানে স্যাঙ্গুনেরিয়ায় কি হয়, অন্ধকার ঘরে থাকলে একটু উপশম বোধ করে, কিন্তু অনেকে দেখবেন যে মাথা যন্ত্রণার সঙ্গে বমি বমি মানে বমি বমি ভাব, তারপরেও কিন্তু বমি হওয়ার পরেও কিন্তু কোনো রকম কোনো রিলিফ বোধ করে না। স্যাঙ্গুনেরিয়াতে সেরকম করে কিন্তু নেই, কিন্তু বমি বমি ভাবটা কিন্তু তার মধ্যে দেখা যায়। সে একমাত্র অন্ধকার ঘরে থাকলে, সে বমি হলো, বমি হওয়ার পরেও যদি সে বাইরে থাকে, আলোতে থাকে, তাহলে কিন্তু তার রিলিফ বোধ হয় না। সে একটু অন্ধকার ঘরে থাকলে কিছুটা উপশম বোধ হয়। ঠিক ম্যাম। না আমি ভাবছি আমি এত মেডিসিনের নাম বলে ফেলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এর জন্য পরে খুব ভালো কমিয়ে লাগলো ম্যাম, খুব ভালো লাগলো, কারণ মেডিসিন আমাদের ডায়াগনোসিস সময় লাগবে তো, একাধিক
সিমটম আসলে কোন সিমটমটা বেশি কভার করছে কোন মেডিসিনকে, তখন এই পরবর্তীকালে যখন আমরা বেশি করে পড়তে পারবো তখন এগুলো খুব কাজে লাগবে, মনে আসবে। না, এই যে আমাকে একজন বলেছেন আপনাদের মধ্যে থেকে, এই যে ম্যাডাম এই সিমটমসটা নার্স ভূমিকাতেও আছে, এই যে আপনারা পড়ছেন, এই জিনিসটা খুব ভালো লাগলো। তো এবং এটাই হচ্ছে যখনই আমরা প্র্যাকটিস লাইফে যাব আমাদের এই জায়গাটাতেই প্রবলেম হবে, যে একই রকম সিমটমস, যে আমি তো এটাতেও আছে ওটাতেও আছে, তাহলে কোনটা হবে? তো এবার শুধুমাত্র আমি যদি দুটো মেডিসিন পরে আমি দুটো মেডিসিনের মধ্যে সিমটমসটা পাবো। যদি আমরা এরকম যত পড়বো সেই দুটোর জায়গায় সেই মেডিসিনটা যে হচ্ছে 8টা হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু সেই 8টা মেডিসিন থেকে আমাকে সঠিক মেডিসিনে আসতে হবে। এবার তার জন্যই এতটা খুঁটে পড়া। ঠিক ম্যাম, খুব সুন্দর লাগছে ক্লাস। ম্যাম এই পেশেন্টের ঘাম কেমন? একদম জলের মতো পাতলা, অতিরিক্ত ঘাম, জলের মতো পাতলা, মানে অনেক কিছু, মানে সবই রয়েছে মেডিসিন। আমি জানি না হ্যাঁ, কেন আমার ক্লাসটা একটা অনেক বাকি আছে ম্যাম। হ্যাঁ, মানে একটা তো আমার মাইন্ড সিমটমটা আর কিছুটা গোল্ডেন সিমটম দু চারটে হলো, কিন্তু এখনো অনেক রয়েছে চ্যাপ্টার। আমি তো সেটাই বলছি যে যদি আজকে শুধু মাইন্ড সিমটমস নিয়ে আলোচনা করতাম তবুও হতো না। হ্যাঁ, এখন আমার তো এমনি একটা ক্লাস 1 মাসও, মানে লাস্টের দিকে আমি খুব কষ্ট করে টেনে টেনে শেষ করে দিই, না হলে হয়তো 2 মাসেও কমপ্লিট হবে না। তো হয়তো এতটাও লং লেন্থটা ঠিক নয়। এবার ডিটেলসটা একটু মানে কম, আমার প্রবলেম হয়ে যায় কম্পেয়ারটা করতে গেলে, তখনই টাইমিংটা বেশি লেগে যায় না। এখানটায় আমি হয়তো পড়াতাম একটা মেডিসিন, কিন্তু সেখানটায় প্রায় 8টা-10টা মেডিসিনের নাম আপনাদের সামনে বললাম। তো সেক্ষেত্রে ওই 10টা মেডিসিন নিয়ে আলোচনা করতে গেলে একটু তো টাইমটা লেগে যায়। আর ম্যাম এইসব আলোচনা করলে না আমাদের একটা ইন্টারেস্টও লাগে বিভিন্ন মেডিসিনের সঙ্গে, কোন মেডিসিনে কি আছে নোট করতে বেশ মনোযোগ সহকারে আমাদের মনোযোগটা আসে। এটা খুব যদি ভালো আপনাদের লাগছে ভালো ক্লাস। লাগে তাহলে আমারও পড়াতে ভালো লাগবে। আর যদি দেখি যে না, আপনাদের যদি মনে হয় যে না ম্যাম হচ্ছে অনেকগুলো মেডিসিন একসঙ্গে বলে ফেলছে, আমরা বুঝতে পারছি না, তো সেটাও আপনারা আমাকে বলতে পারেন, তাহলে আমি আপনাদের মতো করবেন, আপনাদের যেভাবে বুঝতে সুবিধা হয় আমি সেভাবে বোঝাবো। আচ্ছা, আর কারো কোনো অসুবিধা হচ্ছে? আপনারা তো কেউ কিছু বলছেন না। সবচেয়ে বড় কথা ম্যাম মনে রাখতে পারি না, শুনি তো পরে পড়ার সময় হয় না করতে করতে সব ঠিক মনে মনেও থাকে থাকবে। না। আমাদের তো এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে, এবার আপনার প্রশ্নগুলো করুন। হ্যাঁ আপনাদের স্যার, করছে তো। হ্যাঁ, ওনারা করছে, ওনাদের মতো করে প্রশ্ন করছে। আচ্ছা, আর কেউ কিছু বলছেন না? আপনারা কি বুঝতে নেটটা পারছেন মোর না? নেট ম্যাম, নেটটা মোর যেমন ডিজার সল্টে যেমন ডিজার মানে মানে খুবই ডিজার প্লাস প্লাস আর কি, তেমনি হুম হুম। অ্যাভারশন কি আছে? অ্যাভারশন রুটি খেতে পারে না, এটা অ্যাভারশন আর কি আছে? তেতো। না, ও তেতো একদম খেতে পারে না না? না, তেতো একদম পছন্দ করে না নেটটা মিউটের পেশেন্ট। অনেক সময় দুধ খেলেও আচ্ছা, সহ্য হয় না। ম্যাম আগের ক্লাসে তো স্যার বলেছিল খেতে ভালোবাসে লবণ সব থেকে বেশি, তেতো সব থেকে বেশি, কাঠ কয়লা খড়ি মাটি ভালোবাসে। এবার এই যে আমি একটা তেতো জিনিস তো বলছি, তেতো খেতে আমি তেতো কি বলেছিল বললাম, স্যার। আমি কিন্তু আপনাদের ক্লাস চলাকালীন কিন্তু বারংবার বলছি। হ্যাঁ, এবার দেখুন, স্যার একটা বই থেকে পড়িয়েছে, আমি আলাদা বই থেকে। একটা মেডিসিনের মধ্যে আমি যে বলছি যে নুন খেতে পছন্দ করছে, যেমন এ গ্রেডে আছে, আবার কিন্তু কোথাও কোথাও কিন্তু নুন খেতে পছন্দ করছে না। বুঝতে পারছেন তো? এবার সেটা আপনাদের কেস টেকিং এর অ্যাঙ্গেল থেকে আপনাদের, মানে সেটা আপনাদের বুঝতে হবে, অন্যান্য সিমটমস গুলোর উপরে ডিপেন্ড করতে হবে। তো আমি সেটা বারংবার করে বলছি যে যে কোনো পেশেন্ট যদি এসে বলে যে আমি নুন খেতে একদম পছন্দ করি না, তাহলে কি নেটটামিউর হবে না? ঠিক তেমনি নেটটামিউরের পেশেন্ট যেমন তেতো খেতে পছন্দ করে না, কিন্তু আবার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নেটটামিউরের পেশেন্ট তেতো খেতে খুবই পছন্দ করে। ঠিক ওই নুনের মতো, নুনটা যেটা বললাম, নুন পছন্দ করে গ্রেড না। হয়তো সেকেন্ড, ওইটা হয়তো সেকেন্ড গ্রেড হবে ম্যাম। হ্যাঁ, যেমন নুন খেতে একদম পছন্দ করে একদম ফার্স্ট গ্রেড, আবার নুন খেতে কিন্তু পছন্দ করে না সেকেন্ড গ্রেড। ঠিক আছে? এটা আপনাদের এখন একটু অসুবিধা হচ্ছে, এটা যখন আপনারা রেপার্টারি করবেন তখন কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা কিছু হবে না। তো আমি প্রত্যেকটা সিমটমসের সঙ্গে আমি তো বললাম যে ঠিক বিপরীত সিমটমসটাও কিন্তু আমরা পেতে পারি। আমরা মেডিসিনে যে আমরা সামনাসামনি যে সিমটমস গুলো পাচ্ছি, কোথাও কোথাও ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টো সিমটমস গুলোর উপরে ডিপেন্ড করেও কিন্তু আমাদেরকে মেডিসিন সিলেক্ট করতে হয়।
যেটা আমি আপনাদেরকে সালফারের কথা বললাম, যে সালফারের পুরো উল্টো, কোনো রকম কোনো মিলই নেই সালফারের সঙ্গে। সালফার যেটা পছন্দ করে, আমি যে পেশেন্ট আমার কাছে এসছে উনি ঠিক তার পুরোটাই মানে অপছন্দ করে। সালফারের সঙ্গে আমি কোনো মিল পাইনি, কিন্তু কোথাও না কোথাও পেয়েছি সালফারের কিছু, যেখানে বললাম না যে আমরা যখনই মেডিসিন গুলো আমরা পড়ে থাকি তখন ওই ভেতর থেকে একটা আসে না যে এই মেডিসিন হতে পারে, হয়তো মাইন্ড সিমটমসে কিংবা অন্যান্য পেশেন্ট দেখে, পেশেন্টের অ্যাটিটিউড দেখে সেখান থেকে মনে হয়েছে। তো এই যেটা পছন্দ করে যেমন বললাম, কোথাও ক্ষেত্রে গিয়ে সেটা কিন্তু পছন্দ নাও করতে পারে। আবার যে জিনিসটা পছন্দ করে না, এটা কিন্তু কোথাও গিয়ে গ্রেডেশনে গিয়ে আমরা এই জিনিসগুলো পাবো। যখনই আপনারা A গ্রেড, B গ্রেড বা 1, 2, 3 গ্রেড আমাদের করি, আমাদের সিঙ্গেল মেডিসিন করার জন্য স্যার ক্লাসটা খুব ভালো করান এই গ্রেডেশনের, তখন আপনারা একদম ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন। ম্যাম এই পেশেন্ট কি ভুলে যাওয়ার স্বভাব আছে? ভুলে যাওয়ার প্রভাব আছে বলতে সেটা সেভাবে স্ট্রংলি কিছু বলা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুলে যেতে পারে, যেহেতু উদাসীন থাকে, ম্যাম ভাব থাকে, তো সেক্ষেত্রে ম্যাম ভুলে যাওয়ার আপনি কি সম্ভাবনা থাকে। ম্যাম আপনি কি এই স্যারের স্টুডেন্ট নাকি ম্যাম? হ্যাঁ, আমি এই যে স্যারের স্টুডেন্টস। আপনাকে প্রেম স্যারও খুব খুশি, আপনি কি এত সুন্দর রপ্ত করেছেন, বোঝাতে পারছেন। আমি ম্যাডাম ফার্স্ট প্র্যাকটিস স্যারের সঙ্গেই শুরু করেছিলাম, মানে স্যারই হাতে ধরে আমাকে শিখিয়েছিলেন। ম্যাডাম এমনি পুরাতন আঘাতের ক্ষেত্রে আমরা নেট্রামিউট ব্যবহার করতে পারি? যদি আমরা মাইন্ড সিমটমস পেয়ে যাই অবশ্যই করতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে। শুধু মাইন্ড সিমটমস না, দেখুন পুরাতন আঘাত কি, আমরা বললাম না যে কোনো জায়গায় আমরা কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। তো এর জন্যই আপনাদেরকে আমার বারবার করে বলা, দেখুন পুরাতন আঘাতের ক্ষেত্রে আমি যেটা বললাম যে দীর্ঘদিনের চাপা দুঃখ, কষ্ট, শোক মনে চাপা হতে হতে যদি কোনো রোগের উৎপত্তি হয়, এবার সেখান থেকে আমরা কি যেটা বললাম আমি কি ইগনেশিয়া, তাই তো, কিংবা অ্যাসিড ফস বললাম, ইগনেশিয়া বললাম, সিপিয়া বললাম, স্ট্যাপিসেগ্রিয়া বললাম, এবার এই প্রত্যেকটা মেডিসিনে আমরা পেতে পারি। তার মধ্যে যে পার্থক্যটা আমরা যখনই দেখলাম দীর্ঘ দিনের পুরনো শোক, দুঃখ, হতাশা, কষ্ট চাপা পড়ে পড়ে কোনো রোগের উৎপত্তি হয়েছে, সে ক্ষণে হাসছে, কাঁদছে, কিন্তু তার সঙ্গে যদি দীর্ঘশ্বাসটা বেশি পাই, তখন আমরা কি দেবো, সেখানটায় আমরা ইগনেশিয়ার কথাটা ভাববো। যখনই আমরা দেখছি এই যে দীর্ঘদিনের দুঃখ কষ্ট চাপা পড়তে পড়তে সে বড়ই একদম মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে, এমনকি একটা সময় প্রচুর সহ্য করেছে জীবনে, এখন আর সে সহ্য করতে পারছে না, কোনো কিছু তার মন লাগছে না, না সংসারে মন লাগছে, না কোনো কাজে মন লাগছে, না নিজের জীবনের প্রতি মায়া দয়া আছে, না নিজের কাছের মানুষদের প্রতি মায়া দয়া আছে, তখন আমরা সেখানটা কি ভাববো, সিপিয়া। এই জন্য সিপিআই একটা কথা বলা আছে, যেখানটায় নিজের স্বামী সন্তানকে খুন করতেও দুবার ভাবে না সিপিআর পেশেন্ট, এতটাই মানে হচ্ছে সে খতরনাক হয়ে যায়। এবার সেটা দীর্ঘদিনের চাপা কষ্ট অপমান সহ্য করতে 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 একদিন সেই জায়গাটাই পৌঁছে যায়। যে আজকে সিপিয়া, সে কিন্তু একদিন পালসেটিলা ছিল না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর আজকে যে পালসেটিলা আছে, পালসেটিলার পেশেন্ট আমি কি বললাম, যেটা হচ্ছে রূপের রানী বলা হয়। রূপের রানী বলতে শুধু যে দেখতে সুন্দর তা কিন্তু নয়, তার চেহারা, তার চরিত্র, স্বভাব সমস্ত কিছু মিলিয়ে কিন্তু পালসেটিলা। আমাদের পুরো হোমিওপ্যাথিকে যে এত মেডিসিন আছে, সব থেকে সুন্দর মেডিসিন কাকে বলা হয়, পালসেটিলাকে বলা হয়। সেই পালসেটিলার পেশেন্টই কিন্তু একদিন গিয়ে যে ইগনেশিয়া হবে না, সিপিয়া হবে না বা স্ট্যাপিসেগ্রিয়া হবে না, তার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছেন তো? তো সেই ক্ষেত্রে এই ক্ষত দুঃখ থেকে আপনি নেট্রামিউর হতেই পারে, আপনি গিয়ে অন্যান্য সমস্ত সিমটমস এবং মাইন্ড সিমটমস আপনি নেট্রামিউর পান। যদি সেখানটা যদি দীর্ঘশ্বাস না থাকে, তাহলে তো দীর্ঘদিনের চাপা কষ্টে ইগনেশিয়া হবে না, তখন ওই যে যদি বোঝালে রাগ আরো বেড়ে যাচ্ছে, তাহলে তখন নেট্রামিউর হবে। এটা আমি এমনি মানে ওল্ড শক বলছি না, মানে ওল্ড ইনজুরির কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ওল্ড ইনজুরির কথা বলছেন। এবার সেই ইনজুরিটা কেমন হতে পারে? পড়ে যাওয়া হতে পারে, কেটে যাওয়া হতে পারে।
ভিতরে হয়তো রক্ত জমাটে আঘাত হয়ে তারপরে হয়তো দেখুন এই যে দীর্ঘদিন পরে পুরোনো সেখানে পড়ে যাওয়ার একটা যে আঘাত, পড়ে যাওয়ার আঘাত বা কষ্ট, সেটা কিন্তু আমরা যেমন প্রাথমিক অবস্থায় পড়ে গেলে আমরা নেটটা মিউট দিয়ে থাকি, সরি আর্নিকা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এই যে যদি পুরোনো কোনো আঘাত, সেখানটায় কিন্তু আমরা নেটটান সালফের কথাটা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? তো এভাবে স্যার আমাকে এক্ষুনি হয়তো বকা দেবে, স্পেসিফিক কোনো মেডিসিন কিন্তু নেই, হ্যাঁ, কিন্তু কিছু কিছু Okay. জায়গায় বললাম না কিছু কিছু প্রভাবটা বেশি, তো সেক্ষেত্রে কিন্তু নেটটান সালফের কথাটা আমরা মাথায় রাখতেই পারি পুরোনো আঘাতে, কিংবা নেটটাম আর্নিকার কথাও ভাবতে পারি। এই যে আর্নিকার কি রেজাল্ট আজকে আমি নিজেরই মানে নিজে বলছি। আমি আজকে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে হচ্ছে রানাঘাটে স্কুলে পড়ে, তো ওকে নিয়ে যখন ফিরছিলাম, ছোট তো, ও সেই রেল লাইনের পাতের ওপর দিয়ে হাঁটছিল, বারণ করছিলাম, ধরে রেখেছি, কিন্তু যে কোনো কারণে হোক অন্য একটা ট্রেন আসছিল, তো ও এমন করে পড়েছে, একটা পাত থেকে গিয়ে আরেকটা পাতের ওপরে গিয়ে পড়েছে। তো পড়াতে পুরো মুখের নিচেটায়, মানে ওকে দেখে মানে আমি ওকে কোলে নেবো কি, আমি নিজে চিৎকার করে কাঁদতে শুরু করেছে, মানে এতটা জোরেও পড়ে গেছে। তখন তো আমার কাছে আর কোনো মেডিসিন ছিল না, পুরো একদম শুধু ফেটে যায়নি, পুরো কালো হয়ে অনেকটা নিচের দিকে ঝুলে গেছে, মানে খুবই খারাপ একটা সিচুয়েশন। তো কোনো রকম ভাবে আমি রুমাল ভিজিয়ে ভিজিয়ে বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে এনে ওকে আমি হচ্ছে এই আর্নিকা, সঙ্গে সঙ্গে একটা আর্নিকা 30 ওকে আমি বারবার মানে 1 ঘন্টা পর পর করে খাওয়ালাম। তো এখন দেখছি সেই যে রক্ত জমাট বাঁধা সেটাও কমে গেছে, ফোলাটাও অনেকটা, মানে অনেকটা বলতে প্রায় 90% কমে গেছে। তো আমি নিজে আগে হচ্ছে কখনো হয়তো এতটা বিশ্বাস করতাম না যে আমি যদি আজকে এখানটা এলোপ্যাথি ট্রিটমেন্টও করাতাম, আমার মনে হয় না এত তাড়াতাড়ি সেই ব্লাড জমে যাওয়াটা কমে যেত। এবার এটা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় যেমন আর্নিকার কথাটা আমরা সবার আগে আর্নিকাই দিয়ে থাকি, তো পুরোনো আঘাতের ক্ষেত্রে কিন্তু নেটটাম সালফের কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, আবার স্যার আমাকে বকা দেবে যে স্পেসিফিক কিছু বলছি, স্পেসিফিক নয় কিন্তু। আবার সেই আঘাতের সঙ্গে যদি আমরা পুরো সিমটম সিমিলারিটি পেয়ে যাই, সেখানটা নেটটামিওর হতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? না ম্যাম, কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা কি এখানে শেষ করতে পারি? যদি প্রশ্ন স্যার প্লিজ, স্যার করুন, স্যার করুন, করুন স্যার প্লিজ শেষ করুন। তাহলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। শুভরাত্রি স্যার, শুভরাত্রি স্যার, সকলকে শুভ